এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পর্বতের উৎপত্তি সংক্রান্ত বিষয়। পর্বত কি করে উৎপত্তি হয়েছে, যবে থেকে সায়েন্স তেমন তৈরি হয়নি সেইখান থেকে একবারে বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত মতবাদ চালু ছিল সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাই পর্বত বলতে কি বোঝায়, পর্বতের শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য করার পরেই আমাদের মেন টপিক হবে পর্বত কি করে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, সেই সম্পর্কে যে মতবাদগুলো প্রচলিত আছে সেইগুলো। তার আগে সাধারণভাবে আমরা বলতে পারি পর্বত ভূপৃষ্ঠের 17% স্থলভাগ জুড়ে আছে। এর গড় উচ্চতা 1000 মিটার, শঙ্কুর মতো দেখতে হয়, খুবই খাড়া হয়, 80 থেকে 90 ডিগ্রি ঢাল। ঠিক আছে, এবার পর্বতের উৎপত্তি সংক্রান্ত অনেক মতবাদ প্রচলিত আছে, সেইগুলো কিন্তু একটাও গ্রহণযোগ্য নয় বর্তমান সময়ে পর্বত সৃষ্টির জন্য সব থেকে গ্রহণযোগ্য মতবাদ কি? সব থেকে গ্রহণযোগ্য মতবাদ হলো পাত সংস্থান মতবাদ। অর্থাৎ আমাদের যে 3টে পর্বত আছে, বিশেষ করে যে পর্বতগুলো আছে পৃথিবীতে, বিশেষ করে পর্বত হিসাবে বলতে পারি ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত এবং ক্ষয়জাত পর্বত। এই পর্বতের যে শ্রেণীবিভাগ, এই প্রত্যেকটা পর্বত বিশেষ করে ভঙ্গিল পর্বত থেকেই ক্ষয়জাত পর্বত তৈরি হয়। ঠিক আছে, আর এই সবকটা পর্বত ব্যাখ্যা করেই সব থেকে বেশি ভালোভাবে ব্যাখ্যা করে কি পাত সংস্থান তত্ত্ব। সব থেকে ভালোভাবে পর্বতের ব্যাখ্যা করে পাত সংস্থান তত্ত্ব। তাই আমরা পাত সংস্থান তত্ত্ব তো সম্পর্কে জেনে এসেছি, কিন্তু পর্বত সৃষ্টির জন্য আগের যে মতবাদগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তোমাদের জন্য আমি লিখে এনেছি আগে, কারণ সিলেবাস অনেকটা বড়, তাই সিলেবাস শেষ করতে গেলে আমাদের তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, তবে আমরা শুরু করি যে পর্বত সৃষ্টি সব থেকে জোর থাকবে আমাদের কি ভঙ্গিল পর্বত কি করে তৈরি হলো, যাকে বলা হয় ফোল্ড মাউন্টেন। ভঙ্গিল পর্বতকে বলা হয় ফোল্ড মাউন্টেন। ঠিক আছে, এই ভঙ্গিল পর্বত কি করে তৈরি হলো সেইগুলোই আমরা আলোচনা করব এখানে বেশি করে। ঠিক আছে, আগ্নেয় পর্বত কি করে তৈরি হয়, স্তূপ পর্বত কি করে তৈরি হয়, ক্ষয়জাত পর্বত তৈরি হয়, সেগুলো অল্প অল্প করে বলবো। বেশ, তবে আমরা পর্বতে ঢুকে যাই। ভিউজ অন মাউন্টেন বিল্ডিং, এখানে ইংরেজিতে লেখা থাকলেও তোমাদের সঙ্গে আমি বাংলাতে আলোচনা করব। ঠিক আছে, ভিউজ অন মাউন্টেন বিল্ডিং, এখানে ইংরেজি লেখা আছে কিন্তু তোমাদের সঙ্গে আমি বাংলাতে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা বলি যে মাউন্টেন সাধারণভাবে কি বলা হয়, মাউন্টেন সাধারণভাবে বলা হয়, দেখো এখানে আমি লিখে এনেছি একটাই কারণ সিলেবাস অনেক বড়, তাই তাড়াতাড়ি ক্লাস শেষ করতে গেলে আমাকে লিখে আনতেই হতো। ঠিক আছে, বেশ, মাউন্টেন্স আর হাইল্যান্ডস। মাউন্টেন সাধারণত হাইল্যান্ড অর্থাৎ উচ্চভূমি। এই মাউন্টেন কি হয়, শঙ্কু আকৃতিরও হয়। মাউন্টেন ইজ শঙ্কু আকৃতিরই হয়। মাউন্টেন ইজ পয়েন্টেড টিপ অফ হাইল্যান্ড। পয়েন্টেড টিপ মানে বোঝায় যে শঙ্কু আকৃতি একটা কোণা থাকবে, এরকম কোণা থাকবে, যেটা শঙ্কু আকৃতির বলা হচ্ছে। বেশ, এইখানে সলসবেরি মাউন্টেন সম্পর্কে কি বলেছে, ন্যারো টপড হাইল্যান্ডস। ন্যারো টপড হাইল্যান্ডস মানে কি, সংকীর্ণ উচ্চ ভূমিকে বোঝায় মাউন্টেন বা পর্বত। এখানে ফিঞ্চ একটা মাউন্টেনের সংজ্ঞা দিয়েছে, কি বলেছে, হাইটস অফ মোর দ্যান 600 মিটার্স, 600 মিটার উঁচু, অ্যাভাব এ মেসেল, অ্যাভাব সমুদ্রপৃষ্ঠ অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে কত মিটার, 60 মিটার উঁচু, স্লোপ অর্থাৎ ঢাল হবে 26 থেকে 35 ডিগ্রি, ফ্রম দ্য হরাইজেন্টাল সারফেস, অনুভূমিক তল থেকে, সাচ ল্যান্ডফর্মস আর কল্ড মাউন্টেন, এই ধরনের ভূমিরূপ হলো মাউন্টেন বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার উঁচু এবং 26 থেকে 35 ডিগ্রি হরাইজেন্টাল অনুভূমিকভাবে এর কোণ থাকবে, তল থাকবে, আর এই ল্যান্ডফর্মগুলোকে মাউন্টেন বলা হয়। এটা কিন্তু একটা ফ্যাকচুয়াল ডেফিনেশন, তাই এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নয়। এরপরে আমরা মাউন্টেন সম্পর্কে কিছু শব্দ জেনে নিই। ঠিক আছে, মাউন্টেন রিলেটেড শব্দ, জিওগ্রাফিক্যাল স্টাডি, টার্মিনোলজি অর্থাৎ শব্দ সম্পর্কে জানবো। এই শব্দটা ইম্পর্টেন্ট মনে রাখবে। অরোজেনি হলো একটা শব্দ যেখানে কি বলা হয়, মাউন্টেন বিল্ডিং প্রসেস, পর্বত সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অরোজেনি। ঠিক আছে, এই টার্মটা
সব থেকে প্রথম ব্যবহার করেছিল অ্যামনেজ গ্রিসলে 1840-এ, বাট টার্ম পপুলারাইজড বাই জিকে গিলবার্ট। জিকে গিলবার্ট সর্বপ্রথম এই শব্দটা বেশি করে ব্যবহার করেছিল এবং পপুলারাইজ করেছিল, জনপ্রিয় করেছিল। ঠিক আছে, এই জিকে গিলবার্টই এই আইডিয়াটা দিয়েছিল যে অরোজিনি হলো মাউন্টেন বিল্ডিং প্রসেস, কিন্তু শব্দটা প্রথম ব্যবহার করেছিল অ্যামনেজ গ্রিসলে। ঠিক আছে, অ্যামনেজ গ্রিসলে। বেশ, এরপরে মাউন্টেন হলো একটা কি সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স। মনে রাখবে, মাউন্টেন হলো একটা কি সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স, অর্থাৎ বলতে চাইছে যে দ্বিতীয় স্তরের ভূমিরূপ একটা। ঠিক আছে, মাউন্টেন্স তার সঙ্গে সঙ্গে প্লেটুস অ্যান্ড প্লেন্স। মাউন্টেন্স মানে পর্বত, প্লেটুস মানে মালভূমি, আর প্লেন্স মানে সমভূমি। দে আর কল্ড সেকেন্ড অর্ডার রিলিফ। এই সবকটাই দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপের বলা হয়, দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ বা রিলিফ ফিচার্স বলা হয়। অ্যান্ড ওশেন্স অ্যান্ড কন্টিনেন্টস, ওশেন অ্যান্ড কন্টিনেন্ট মানে বলতে চাইছে সমুদ্র এবং মহাদেশ, ফার্স্ট অর্ডার রিলিফ ফিচার্স। ঠিক আছে, এখানে পিক, হিল, পিক মানে সর্বোচ্চ শৃঙ্গ, হিল মানে পাহাড়, আইল্যান্ড এগুলো কি তৃতীয় শ্রেণীর ভূমিরূপ। বোঝা গেছে? তাহলে আমাদের মাউন্টেন সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স। পর্বত সৃষ্টির উৎপত্তি পড়ার আগে এই বিষয়গুলো জানা জরুরি। এরপরে আমরা পড়ব কি টাইপস অফ মাউন্টেন। টাইপস অফ মাউন্টেন আমরা একটু আগে আমি তোমাদের বললাম যে মাউন্টেন সাধারণত 4 ধরনের বলা যেতে পারে। একটা হলো ভঙ্গিল পর্বত, যাকে ফোল্ড মাউন্টেন বলা হয়। আগ্নেয় পর্বতকে বলা হয় ভলক্যানিক মাউন্টেন। ঠিক আছে, স্তূপ পর্বতকে বলা হয় ব্লক মাউন্টেন, আর ক্ষয়জাত পর্বতকে বলা হয় রেলিক্ট মাউন্টেন। ইংরেজিতে এটা বলা হচ্ছে। ঠিক আছে, ক্ষয়জাত পর্বত হলো রেলিক্ট মাউন্টেন, আগ্নেয় পর্বত হলো ভলক্যানিক মাউন্টেন, আর স্তূপ পর্বত হলো ব্লক মাউন্টেন, ক্ষয়জাত পর্বত হলো রেলিক্ট, RELICT, রেলিক্ট মাউন্টেন। ঠিক আছে, এবার আমরা জানবো যে এই পর্বতগুলো পৃথিবীর কোথায় কোথায় আছে এবং এর সংজ্ঞাগুলো সাধারণভাবে। ঠিক আছে, টাইপস অফ মাউন্টেন আমি বারবার বলছি, এইগুলো আমি লিখে এনেছি যাতে দ্রুততার সঙ্গে আমি করাতে পারি। তবে আমরা এই পর্বতগুলো সম্পর্কে জানবো এখন, আর প্রত্যেকটার উদাহরণগুলো কিছুটা করে জেনে নেব আগে। ঠিক আছে, বেশ। দেখো, ফোল্ড মাউন্টেন সারা পৃথিবীর মধ্যে 90% আছে এবং এইটাকেই ট্রু মাউন্টেন বলা হয়, সত্যিকারের একটা মাউন্টেন বলা হয়। দে আর ক্রিয়েটেড অন কনভার্জেন্ট মার্জিনস। কনভার্জেন্ট মার্জিনস আমরা জানি, যখন একটা পাত আর একটা পাতের সঙ্গে ধাক্কা লাগে তখন সেটাকে বলা হয় কনভার্জেন্ট মার্জিন বা অভিসারী চলন। ঠিক আছে, অভিসারী চলন এই পাত সীমান্তেই তৈরি হয়। কি কি পর্বত আছে এখানে? আন্দিজ পর্বত আছে, রকি পর্বত আছে। আন্দিজ পর্বত আছে দক্ষিণ আমেরিকায়, রকি পর্বত আছে উত্তর আমেরিকায়, হিমালয় আছে মধ্য এশিয়ায়, অ্যাপালেসিয়ান আছে পূর্ব দিকে উত্তর আমেরিকার, আর আরাবল্লী আছে ভারতের পশ্চিম দিকে। ঠিক আছে, রাজস্থানের কাছে, যেটা ভারতের একটা কি ক্ষয়জাত পর্বত। বেশ, এইগুলো এক একটা ফোল্ড মাউন্টেনই ছিল, অর্থাৎ ফোল্ড মাউন্টেন ভঙ্গিল পর্বত, এর বাংলা কি ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বতই পরবর্তীকালে ক্ষয় পেলে তাকে ক্ষয়জাত পর্বত বলে। ফল্ট বা ব্লক মাউন্টেন বলতে কি বোঝায়? ব্লক মাউন্টেন হলো স্তূপ পর্বত। ঠিক আছে, আমি দেখাচ্ছি ছবি এঁকে। স্তূপ পর্বত হলো দে আর ক্রিয়েটেড বিকজ অফ ফল্টিং। ফল্টিং বা চ্যুতি, ফল্ট মানে চ্যুতি, ব্লক মানে স্তূপ পর্বত। ঠিক আছে, এই চ্যুতি বা স্তূপ পর্বত কি করে তৈরি হয়? আমরা চ্যুতি যখন পড়িয়েছিলাম তোমাদের তখন বলেছিলাম কি করে তৈরি হয়। ঠিক আছে, তাই তোমরা যারা ক্লাস দেখোনি তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এখানে ফল্টিং 2 ধরনের হয়, একটা হলো স্বাভাবিক চ্যুতি নর্মাল ফল্ট, আর রিভার্স চ্যুতি বা বিপরীত চ্যুতি। ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি হার্জ, ঠিক আছে, ভজেস অ্যান্ড জুরা, সিয়েরা নেভেদা, বিন্দাস অ্যান্ড সাহাদ্রি ওয়েস্টার্ন ঘাট। এই প্রত্যেকটা পর্বত কোথায় আছে এই পর্বতগুলো আমি বলছি, তোমরা লিখে নাও। হার্জ পর্বত আছে, হার্জ স্তূপ পর্বত আছে, এই যে এটা হার্জ স্তূপ পর্বত আছে কোথায়? জার্মানিতে। ভজেস অ্যান্ড জুরাস আছে কোথায়? হজেস অ্যান্ড জুরাস আছে ফ্রান্সে।
ঠিক আছে। সিয়েরা নেভেদা পর্বত আছে, সিয়েরা নেভেদা পর্বত আছে কোথায়? উত্তর আমেরিকায়। ঠিক আছে, উত্তর আমেরিকায় সিয়েরা নেভেদা আছে। বিন্ধ্য আছে আমাদের ভারতেই, আর সাহাদ্রি আছে আমাদের ভারতেই, পশ্চিমঘাট পর্বত। ঠিক আছে, এই কটা হলো স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি করে তৈরি হয় তোমাদের আমি আগে বলেছি, তাই এখানে আমি আর দেখাচ্ছি না। ভলকানিক মাউন্টেন বা ডোমস, এইখানে সিন্ডার কোন অর্থাৎ যেখান থেকে অগ্নুৎপাত হয় সেই জায়গাটায় আগ্নেয়গিরি থেকে নির্গত যে লাভা ম্যাগমা জমে এটা তৈরি হয়। ঠিক আছে, স্ট্র্যাটো ভলকানোস বা কমপ্লেক্স কোনো তৈরি হয়, আপওয়ার্ড ডোমসও তৈরি হয়, এখানে অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, আর রেসিডুয়ালস মাউন্টেন বা রেলিক্ট মাউন্টেন বলতে কি বোঝায়? এটা হলো একটা কি ক্ষয়জাত পর্বত। রেলিক্ট বা ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল মাউন্টেন, যেগুলো মাউন্টেন আগে তৈরি হয়েছিল, ফোল্ড মাউন্টেন হতে পারে, ভঙ্গিল পর্বত হতে পারে, ফল্ট হতে পারে, বা ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত হতে পারে, ভলকানিক মাউন্টেন আছে, যেগুলোই তৈরি হয়েছিল সেগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে শঙ্কু আকৃতির মাথাটা যখন ভোঁতা হয়ে যাবে, ঠিক আছে, এরকম শঙ্কু আকৃতির মুখটা ছিল, কিন্তু এখন এরকম হয়ে গেছে। ঠিক আছে, প্রথম পর্যায়ে এটা ছিল, দ্বিতীয় পর্যায়ে এরকম হলে এইগুলো কি হয়ে যাবে? ক্ষয়জাত পর্বত হয়ে যাবে। ক্ষয়জাত পর্বতের যে শৃঙ্গ সেটা আর শঙ্কু আকৃতি থাকবে না। ঠিক আছে, আমরা আমরা আগেই বললাম যে আমরা যে মাউন্টেন বা পর্বত উৎপত্তির কথা পড়ছি সেটা কি পড়বো? আমরা বিশেষ করে পড়বো কি ফোল্ড মাউন্টেন। ঠিক আছে, বা ভঙ্গিল পর্বত সম্পর্কে আমরা জানবো বেশি করে। ঠিক আছে, ভঙ্গিল পর্বতের কিছু বৈশিষ্ট্য দেখা যায়, সেইগুলো আমরা বলছি। ভঙ্গিল পর্বতের কিছু বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি এগুলো অনেকটা লম্বা। ঠিক আছে, রৈখিকভাবে একটা চেনের মতো আছে, যেটা এইখানে আমি এঁকেছি দেখো, এরকম চেনের মতো আছে, চেনের মতো। ঠিক আছে, প্যারালাল রেঞ্জও দেখা যায় পরপর, এরকম প্যারালাল রেঞ্জও দেখা যায়, অর্থাৎ এইগুলো এরকম চেন সিস্টেমে আছে, আবার পরপর প্রত্যেকটা এক একটা রেঞ্জও দেখা যায়। রেঞ্জ মানে কি? শৃঙ্গ। ঠিক আছে, রেঞ্জ, পিক মানে শৃঙ্গ মনে রাখবে, আর রেঞ্জ মানে শ্রেণী, অর্থাৎ এই যে এক একটা পর্বতের যে মাথার উপরের অংশটা, এই অংশটাকে বলা হয় শৃঙ্গ। ঠিক আছে, এই মাথার উপরের অংশটাকে বলা হয় শৃঙ্গ, আর টোটালটাকে বলা হয় পর্বতশ্রেণী একত্রে। ঠিক আছে, বোঝা গেছে? এইগুলো কি দিয়ে তৈরি? এইগুলো হলো পাললিক শিলা দিয়ে তৈরি, সেডিমেন্টারি রক। ঠিক আছে, সেডিমেন্টারি রক সব থেকে বেশি প্রিডমিনেন্স ম্যারিন সেডিমেন্ট সব থেকে বেশি আছে সমুদ্রের পলি। দে আর ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক ইনস্টিটিউশন, অর্থাৎ এইখানে এই আগ্নেয় এই ভঙ্গিল পর্বতের মাঝে মাঝে আমরা কি পাই? আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলারও ইন্ট্রুশন পাই। ইন্ট্রুশন বলতে বোঝায় যে পর্বতের নিচে, ঠিক আছে, একদম পর্বতের নিচে, পর্বতের ভেতরে এরকম আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা পাওয়া যায়। সেইগুলো কি? এই ভঙ্গিল পর্বত হলো দে হ্যাভ ফোল্ডেড স্ট্র্যাটা। ফোল্ডেড স্ট্র্যাটা মানে বলতে চাইছে যে ভাঁজ প্রাপ্ত হয়েছে। এগুলো কোনটা ভাঁজ প্রাপ্ত হয়েছে? সেডিমেন্টারি, অর্থাৎ পাললিক শিলা। ঠিক আছে, কমপ্লেক্স ফোল্ড মানে কি বোঝায়? যে কোনো কোনো পর্বত এরকম লম্বাভাবে আছে, আবার কোনো পর্বত এরকম কিছুটা হেলে আছে, আরও কিছুটা হেলে আছে এরকম, অর্থাৎ কোনোটা একটা নির্দিষ্ট একটা কি মানে নেই, কোনো সিম্পলিসিটি নেই, নির্দিষ্ট একটা নিয়ম মানেনি কখনো। একবারে আমরা দেখছি যে প্রতিসম ভাঁজ, আবার কখনো দেখছি অপ্রতিসম ভাঁজ, এটা প্রতিসম এটা অপ্রতিসম, এই ভাঁজের যে শ্রেণীবিভাগ আমরা পড়ে এসেছি, তাই অপ্রতিসম প্রতিসম ভাঁজ তোমরা জানো। অর্থাৎ এগুলো কি এক একটা জটিলভাবে তৈরি হয়েছে, এর কোনো রকম স্ট্রাকচার, একটা নির্দিষ্ট স্ট্রাকচার গঠন ফলো করেনি, এটা একটা কি জটিলভাবে তৈরি হয়েছে, তাই বলছে একটা কমপ্লেক্স ফোল্ড। ঠিক আছে, জটিল একটা ফোল্ডের ধরন, প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, সব ধরনের ভাঁজই এখানে দেখা যাচ্ছে, তাই এটাকে কি বলা হয়? জটিল ভাঁজ যুক্ত ভঙ্গিল পর্বত। এরপরে আমরা কি জানবো? যে জিওলজিস্ট যারা ভূতত্ত্ববিদ আছে তারা কিছু নির্দিষ্ট বিষয় অবজার্ভ করেছে। কি বলেছে? জিওলজিস্ট অবজার্ভ মানে পর্যবেক্ষণ করেছে প্রেজেন্স অফ ফোল্ড মাউন্টেন সিস্টেম, নট জাস্ট রেঞ্জ, শুধুমাত্র যে পর্বতশ্রেণী আছে এরকম নয়। ঠিক আছে, পর্বতশ্রেণী আছে পরপর, তাদের বয়স আলাদা, এরকম নয়। তারা কি দেখছে? যে সেট অফ মাউন্টেন চেনস হ্যাভ নিয়ারলি সেম, কিছু কিছু মাউন্টেন রেঞ্জ
একই সময় তৈরি হয়েছে, আবার কিছু কিছু মাউন্টেনের বয়স, স্ট্রাকচার, অ্যালাইনমেন্ট সব জায়গায় কি সমানও আছে, কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় সমানও নেই। মানে সমান ধরে নাও হিমালয় যবে তৈরি হয়েছে সেটা একটা ভঙ্গিল পর্বত, কিন্তু আমাদের আরাবল্লী পর্বত তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেক দিন আগে তৈরি হয়েছে। তাই এইখানে এজ অর্থাৎ ভূ পৃষ্ঠের ওপরে যে পর্বত আছে তার এজ সমান নয়, হিমালয় হিসাবে বলতে পারি। ঠিক আছে, কিছু কিছু জায়গায় সমান, আবার কিছু কিছু জায়গায় সমান নয়। বোঝা গেছে? আমাদের মনে রাখতে হবে যে আজকের দিনে যে মাউন্টেন সিস্টেম দেখছি, অর্থাৎ কোনো পর্বত একদিনে তৈরি হয়েছে এমন নয়, একই সময় তৈরি হয়েছে এমন নয়। যেমন অ্যাপালেসিয়ানের বয়স, উত্তর আমেরিকায় আছে, অ্যাপালেসিয়ানের বয়স অনেকটা বেশি, ওল্ড ফোল্ড মাউন্টেন সেগুলো, কিন্তু রকি অতটা পুরনো নয়। ঠিক আছে, রকি অতটা পুরনো নয়, নতুন। তাই পৃথিবীতে সব পর্বত সমান সময় তৈরি হয়নি, সেইটাই জিওলজিস্টরা অবজার্ভ করেছে। তাদের স্ট্রাকচার, গঠন কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে যে সমান, আবার কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে যে সমান নয়। ঠিক আছে, তাই মাউন্টেন সিস্টেম আমাদের পৃথিবীতে কিভাবে তৈরি হয়েছে, যে দ্য মেজর মাউন্টেন রেঞ্জ ভিজিবল অন ল্যান্ড, যে পৃথিবীর গুরুত্বপূর্ণ পর্বতগুলো আছে, সিম টু হ্যাভ অরিজিনেটেড বা এভলভ ইন এপিসোড অর্থাৎ আমাদের যে পর্বতগুলো আছে একটা নির্দিষ্ট পর্যায়ে তৈরি হয়েছে। ঠিক আছে, নির্দিষ্ট সময় তৈরি হয়েছে, সব কটা একসঙ্গে তৈরি হয়নি। তাই বলছি এপিসোড হলো নট কন্টিনিউয়াসলি। ঠিক আছে, এপিসোডস এভলভড ইন এপিসোডস বলতে চাইছে এক একটা নির্দিষ্ট এপিসোডে তৈরি হয়েছে, কন্টিনিউয়াসলি তৈরি হয়েছে এমন বলা যাবে না। অরোজেনি ইজ এ পিরিয়ডিক ফেনোমেনা, অরোজেনি হলো একটা পিরিয়ডিক ফেনোমেনা, পর্যায়, উইথ অ্যান অ্যাক্টিভ অরোজেনেটিক পিরিয়ড, অর্থাৎ কোনো সময় এই অরোজেনি প্রসেসটা চালু ছিল, আবার কোনো কোনো সময় ইনঅ্যাক্টিভ কুইসেন্ট পিরিয়ড, কোনো কোনো সময় এই অরোজেনি যে প্রসেসটা সেটা বন্ধ ছিল। অর্থাৎ বলতে চাইছে একটা সময় পর্বত তৈরি হয়েছে, আবার দীর্ঘ কোটি কোটি বছর বন্ধ ছিল, পর্বত তৈরি হয়েছে, আবার কিছু সময় বন্ধ ছিল। তাই এইটাকে বলছে কি, যখন পর্বত তৈরি হচ্ছিল তখন সেটা একটা নির্দিষ্ট এপিসোড মেনে তৈরি হয়েছে, যখন পর্বত তৈরি হয়েছিল সেটাকে বলা হয় অ্যাক্টিভ অরোজেনেটিক পিরিয়ড, অর্থাৎ যখন পর্বত তৈরি হয়েছে অরোজেনেটিক প্রসেস কার্যকর ছিল, আর যখন পর্বত তৈরি বন্ধ ছিল তখন সেটাকে বলা হয় ইনঅ্যাক্টিভ কুইসেন্ট পিরিয়ড। ঠিক আছে, তবে পর্বত আমাদের পৃথিবীতে যেগুলো দেখছো সেগুলো একদিনে তৈরি হয়নি, সেটা বোঝা গেল। অন প্ল্যানেট আর্থ, আমাদের পৃথিবীতে অন প্ল্যানেট আর্থ দেয়ার হ্যাভ বিন 9 অরোজেনেটিক এপিসোডস, অর্থাৎ 9টা অরোজেনেটিক এপিসোড এসছে, অর্থাৎ 9টার সময় এমন এসছে যে পৃথিবীতে পর্বত তৈরি হয়েছে। তার মধ্যে 6টা হলো প্রি ক্যাম্ব্রিয়ানের আগে। ঠিক আছে, 6টা হলো প্রি ক্যাম্ব্রিয়ান যে ভূতাত্ত্বিক যুগ আছে তার আগে, আর বাদ বাকি যে 3টে পিরিয়ড হলো সেটা হলো ক্যালিডোনিয়ান, হার্সিনিয়ান আর আলপাইন। এই কটা পর্বত, এই কটা পর্বত অর্থাৎ এই যে ভূতাত্ত্বিক যুগ ক্যালিডোনিয়ান, হার্সিনিয়ান, আলপিয়ান, এই পর্বতগুলো এখনো পৃথিবীতে টিকে আছে, এগুলো ক্ষয়প্রাপ্ত হয়নি। কিন্তু প্রি ক্যাম্ব্রিয়ান যুগের যে পর্বতগুলো আছে 6টা এপিসোডে হয়েছিল পর্বতগুলো, সেইগুলো বর্তমানে ধরে নাও ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই আমরা এই 6টা যে এপিসোড ছিল প্রি ক্যাম্ব্রিয়ান সময়ে সেই এপিসোডটা আমরা অত জোর দেব না, কারণ এই পর্বতগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তাহলে প্রথম আমরা বলতে পারি যে পৃথিবীতে 9টা অরোজেনেটিক পিরিয়ড এসছে, ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তার মধ্যে 6টা ছিল প্রি ক্যাম্ব্রিয়ান যুগের আগে। ঠিক আছে, প্রি ক্যাম্ব্রিয়ান যুগের আগে যেটা পৃথিবীতে যে পর্বতগুলো তৈরি হয়েছিল সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। বোঝা গেছে? এরপরে আর একটা পিরিয়ড কি, ক্যালিডোনিয়ান, হার্সিনিয়ান, আলপাইন। এই কটা ক্যালিডোনিয়ান যে পর্যায় ছিল সেইখানে কোন কোন পর্বত তৈরি হয়েছে মনে রাখবে, স্ক্যান্ডিনেভিয়া, ব্রাজিল মাউন্টেন, আরাবল্লী মাউন্টেন আমাদের, আর অ্যাপেলেসিয়ান। স্ক্যান্ডিনেভিয়ান পর্বত কোথায় আছে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আলপাইন এপিসোডে কোন কোন পর্বত তৈরি হয়েছে, এগুলো সব থেকে নতুন পর্বত, রকিজ উত্তর আমেরিকার, আল্পস ইউরোপের, আন্দিজ দক্ষিণ আমেরিকার, হিমালয়া মধ্য এশিয়াতে। ঠিক আছে, এইখানে আমি একটা ছবি এঁকে দেখিয়েছি তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে একটা আমি এঁকেছি যে এটা হলো কন্টিনেন্টাল এরিয়া। ঠিক আছে, এই যে এই অংশটা দাগ দিলাম এটা হলো কন্টিনেন্টাল এরিয়া। এই কন্টিনেন্টাল এরিয়ার এইটা হলো সময় দেখাচ্ছি,
এই কালিটা দিই, আলাদা দিই। এই যে এটা হলো একটা সময়, ব্লু কালার যেটা দিচ্ছি আমি, এটা হলো একটা সময়। ঠিক আছে, এখানে লেখা আছে কি 3 বিলিয়ন ইয়ার, 3.8, 3 বিলিয়ন ইয়ার, 2 বিলিয়ন ইয়ার এবং 1 বিলিয়ন ইয়ার। এবার এই বিলিয়ন ইয়ারগুলোতেই আমাদের একটা সময় যখন পর্বত তৈরি হয়েছে সেটাকে বলে অরোজেনি। ঠিক আছে, একটা সময় যখন পর্বত তৈরি হয়েছে তখন সেটাকে বলছি অরোজেনি। এই যে পর্বত এই যে উপর দিকে উঠছে, এইটা হলো পর্বত তৈরি হচ্ছে। ঠিক আছে, আর যখন পর্বত তৈরি শেষ হয়ে গেল, এই যে এই পর্যায়টা হলো একটা এপিসোড কমপ্লিট হলো। আর এই যে আলাদা একটা কালার দিয়ে এখানে, এই যে এই কালারটা হলো পর্বত তৈরি এই সময় কি ছিল, বন্ধ ছিল, যেটাকে বলা হয় কি কুইসেন্ট। তাই আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর পর্বত একটা নির্দিষ্ট পার্টিকুলার সময়ে সব তৈরি হয়ে গেছে, এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে, যেটা যখন ইনঅ্যাক্টিভ পর্যায়ে ছিল তখন তাকে বলা হয় কুইসেন্ট, যখন পর্বতের উত্থান পর্ব ছিল তখন সেটাকে বলা হয় অরোজেনি, আর যখন বন্ধ ছিল পর্বত তৈরি হওয়া সেটাকে বলা হয় এপিসোড। ঠিক আছে, তাই এইভাবে আমাদের পর্বত তৈরি হয়েছে। আমরা একটা নির্দিষ্ট বই থেকে এই জিনিসটা একবার দেখে নিই। দেখো, প্রি ক্যাম্ব্রিয়ান যুগ তোমাদের বললাম, এই প্রি ক্যাম্ব্রিয়ান যে যুগ সেটা দেখো যে প্রি ক্যাম্ব্রিয়ান টাইমস বিটুইন 600 to 3500 মিলিয়ন ইয়ার অ্যাগো, অর্থাৎ এই প্রিক্যাম্বিয়ান যুগটা 600 থেকে 3500 মিলিয়ন ইয়ার আগো হয়েছিল। আর এই পর্বতগুলো সব প্রায় ক্ষয়ীভূত হয়ে গেছে। তাই বলছে দ্য 3 মোর রিসেন্ট অরোজেনিক আর ক্যালিডোনিয়ান আছে, একটা হার্সিনিয়ান আছে, আলপাইন আছে। দ্য ক্যালিডোনিয়ান অ্যাবাউট 320 মিলিয়ন ইয়ার আগো রেজড দ্য মাউন্টেন্স অফ স্ক্যান্ডিনেভিয়ান পর্বত, স্কটল্যান্ড পর্বত অ্যান্ড রিপ্রেজেন্ট ইন নর্থ আমেরিকা। এইটুকু হলো আমাদের ক্যালিডোনিয়ান। ক্যালিডোনিয়ান 320 বছর আগে ছিল। এইখানে আমি তোমাদের ম্যাপে দেখাচ্ছি যে ক্যালিডোনিয়ান পিরিয়ড, এই যে যে কালো কালারের যেগুলো দেখছো, কালো কালারের এইগুলো হলো আমাদের কি ক্যালিডোনিয়ান ফোল্ডস। এইখানে আছে কিছুটা, আর এইখানে আছে স্ক্যান্ডিনেভিয়ার, এইখানে আছে কিছুটা, এইখানে আছে কিছুটা। এগুলো হলো ক্যালিডোনিয়ান, 320 বছর আগে হয়েছিল। তাহলে ক্যালিডোনিয়ান ফোল্ড এই যে এই কালারটা 320 মিলিয়ন ইয়ার অ্যাগো। ঠিক আছে, এরপরে আছে হার্সিনিয়ান। হার্সিনিয়ান পিরিয়ডটা কখন হয়েছিল? হার্সিনিয়ান যে পিরিয়ডটা হয়েছিল, ইন লেটার পিরিয়ড ডিউরিং দ্য হার্সিনিয়ান আর্থ মুভমেন্টস অ্যাবাউট 240 মিলিয়ন ইয়ার আগো were from such ranges as Ural Mountains, দেখাচ্ছি আমি সবকটাই, Penis and Welsey Highland in Britain, the Harz Mountain in Germany, the Appalachian in America as well as the high plateaus of Siberia and China। ঠিক আছে, 240 বছর আগে এই হার্সিনিয়ান তৈরি হয়েছিল। এই 240 বছর আগে হার্সিনিয়ান, এই যে এই জায়গাগুলো, এই যে দেখতে পাচ্ছ যে এই জায়গাগুলো হলো হার্সিনিয়ান সময়ে তৈরি হয়েছে। ঠিক আছে, হার্সিনিয়ান সময়ে তৈরি হয়েছে এই জায়গাগুলো, বোঝা গেছে? অর্থাৎ পৃথিবীতে যে পর্বতগুলো তৈরি হয়েছে সেটা 9টা পর্যায়ে, তার মধ্যে 6টা পর্যায় প্রিক্যাম্বিয়ান, যেগুলোর অস্তিত্ব প্রায় বর্তমানে নেই। আর আমাদের যে 3টে অস্তিত্ব আছে সেইটা কি, একটা হার্সিনিয়ান, একটা ক্যালডোনিয়ান। ক্যালডোনিয়ান হলো 320, হার্সিনিয়ান হলো 240 মিলিয়ন ইয়ার্স আগো। ঠিক আছে, কোন কোন পর্বত বললাম লিখে নিতে পারো খাতায়। একটা হলো উরাল, একটা হলো পেনিস, একটা ওয়েলস হাইল্যান্ড ইন ব্রিটেন, দ্য হার্জ মাউন্টেন ইন জার্মানি অ্যান্ড অ্যাপালেসিয়ান আমেরিকা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লেটুস অফ সাইবেরিয়া। সাইবেরিয়া প্লেটু এই যে এই জায়গাটা হবে। ঠিক আছে, বেশ। আর একটা পর্যায় রয়ে গেছে আমাদের কি, আলপাইন। এইগুলোও মনে রাখবে যে এই যে হার্সিনিয়ান মাউন্টেনগুলো আমাদের কি হয়ে গেছে, অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। ঠিক আছে, অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, বোঝা গেছে? বেশ, ক্ষয়প্রাপ্ত হয়ে অনেকটা কমে গিয়েছে। এরপরে আমাদের আলপাইন। আলপাইন পর্বত কত মিলিয়ন আগো তৈরি হয়েছে? 30 মিলিয়ন ইয়ার আগো তৈরি হয়েছে। ঠিক আছে, 30 মিলিয়ন ইয়ার আগো তৈরি হয়েছে। এখানে হলো কি, ইয়ং ফোল্ড মাউন্টেন রেঞ্জেস আর বাকেলড আপ অ্যান্ড ওভার থ্রাস্ট অন
গিগান্টিক স্কেল মানে অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, ওভারথ্রাস মানে অনেকটা উঁচুতে উঠে গেছে চ্যুতির জন্য, ঠিক আছে, এই পর্বতগুলো তৈরি হয়েছে। তার মধ্যে কি কি আছে পর্বত? একটা আছে আল্পস, একটা হিমালয়, একটা আন্দিজ অ্যান্ড রকিজ। এইখানে এই পর্বতগুলো দেওয়া আছে। এই যে এই পর্বতটা হলো আন্দিজ, এই পর্বতটা হলো রকিজ, এই পর্বতটা হলো হিমালয়াস, এটা হলো আল্পস, এখানে আল্পস আছে, ঠিক আছে, এটা অ্যাটলাস পর্বত, আরও ওইদিকে আছে। তবে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে যে পর্বত তৈরি হয়েছে সেটা একটা এপিসোডে তৈরি হয়েছে, ঠিক আছে। আমি এখানে খাতাতে লিখে নেছি যে এখানে হার্সিনিয়ানটা মিলিয়ে এখানে আমি বলেছি, ঠিক আছে, এই যে কটা হার্সিনিয়ানটা মিলিয়ে বলেছি, কারণ এখানে তোমরা দেখতে পেলে যে এখানে ক্যালিডোনিয়াতে অ্যাপালেসিয়ান নেই, কিন্তু আমি এখানে ক্যালিডোনিয়াতে অ্যাপালেসিয়ান দিয়েছি, কারণ এই যে এই সবকটা এই হার্সিনিয়ান আর ক্যালিডোনিয়ান মিলেমিশে এখানে লিখেছি আমি, ঠিক আছে। আর আলপিয়ান হলো সব থেকে নতুন, কত মিলিয়ন বছর আগে? আলপিয়ান হলো 40 মিলিয়ন থেকে 30 মিলিয়ন বছর আগে, 30, 240 আর 320। তবে আলপাইন হলো 40 মিলিয়ন, এটা হলো হার্সিনিয়ান হলো 240, আর ক্যালিডোনিয়ান হলো 320 মিলিয়ন ইয়ার আগে এইগুলো তৈরি হয়েছে পর্বতগুলো, ঠিক আছে। তাই পর্বত কতগুলো পিরিয়ডে তৈরি হয়েছে সেটা বোঝা গেল। এরপরে আমরা যাব যে মাউন্টেন বিল্ডিংস, অরোজেনেসিস অ্যান্ড অরোজেনি শব্দটার সঙ্গে পরিচয় হব, ঠিক আছে, বেশ। এরপরে মাউন্টেন বিল্ডিং যে অরোজেনেসিস অ্যান্ড অরোজেনি আছে শব্দ দুটোর সঙ্গে আমরা পরিচয় করব। এপিওজেনেটিক, এখানে আর্থ মুভমেন্ট, পৃথিবীর যে চলন হয়, আলোড়ন হয় অভ্যন্তরীণ, সেটা একটা এপিওজেনেটিক। এপিওজেনেটিক মানে বলতে বোঝায় যে আমরা আগে পড়েছি গিরিজনীয় আলোড়ন পৃথিবীর। এপিওজেনেটিক মানে হলো মহাদেশীয় এপিওজেনেটিক মানে বলতে বোঝায় যে মহীভাবক আলোড়ন স্পর্শক বরাবর কাজ করে, স্পর্শক নয়, এই রকম ব্যাসার্ধ বরাবর কাজ করে, ঠিক আছে, একবার ওঠানামা করে। আর এখানে অরোজেনেটিক দিয়েছে, অরোজেনেটিক হলো এই যে এখানে স্পর্শক বরাবর কাজ করে, সংকোচন এবং প্রসারণ হয়, ঠিক আছে। তাই এখানে লিখেছি আমি যে, তবে এই যে এক নম্বরটা হলো আমাদের মহীভাবক আলোড়ন, পৃথিবী স্পর্শক বরাবর কাজ করে। আর এপিওজেনেটিক মুভমেন্ট যেটা মহীভাবক আলোড়ন সেটা হলো 2 নম্বর, যেটা পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে, এর আগেও তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে। এপিওজেনেটিক আর অরোজেনেটিক ফোর্সেস, এবার এপিওজেনেটিক ফোর্সেস রেডিয়াল ভাবে কাজ করে, অর্থাৎ উপর নিচে ওঠানামা হয়, তাই আমি এখানে কি করেছি, উপর নিচে ওঠানামা করেছি। আর অরোজেনেটিক মুভমেন্ট কি, এক সংকোচন আর প্রসারণ হবে, যেটা হরাইজন্টালও বলা হচ্ছে, বেশ। এবার জিকে গিলবার্ট কি বলেছে? জিকে গিলবার্ট বলেছে যে হি কয়েন দ্য টার্ম এপিওজেনেটিক অ্যান্ড অরোজেনি। মনে রাখবে জিকে গিলবার্টই এই দুটো শব্দ দিয়েছিল। অ্যাজ পার গিলবার্টের মতে মাউন্টেন বিল্ডিং প্রসেস ইজ অরোজেনি অ্যান্ড কন্টিনেন্ট ফরমেশন প্রসেস ইজ এপিওজেনি। অর্থাৎ তিনি কি বলছেন যে এই চলনের জন্যই, এই যে পৃথিবীর স্পর্শক বরাবর সংকোচন এবং প্রসারণ বলের জন্যই পৃথিবীতে পর্বত তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ অরোজেনেটিকের জন্যই পৃথিবীতে পর্বত তৈরি হয়েছে, আর এপিওজেনেটিকের জন্য পৃথিবীর মহাদেশগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। জিকে গিলবার্ট এরকম বলল। তারপর ডাটন কি বলেছে? ডাটন বলেছিল যে কয়েন দ্য টার্ম আইসোস্ট্যাসি শব্দ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিল ডাটন। আর 1859 খ্রিস্টাব্দে জেমস হল প্রথম জিওসিনক্লাইন শব্দটা ব্যবহার করেছিল। আমরা জানবো জিওসিনক্লাইন মানে কি বোঝায়, ঠিক আছে, তোমরা লিখে নিতে পারো জিওসিনক্লাইন বলতে কি বোঝায়। জিওসিনক্লাইন হলো একটা অগভীর সমুদ্র, ঠিক আছে, অগভীর সমুদ্র যেখানে পলিবালি জমে থাকে, আর সেটাই পরবর্তীকালে ভাঁজ খেয়ে আমাদের ভঙ্গিল পর্বত তৈরি হয়, আমরা জানবো, বোঝা গেছে। দিস আইডিয়া ডিসকভার্ড নাও গিলবার্ট অ্যান্ড জেমস হল আইডিয়া, যে আইডিয়াটা
যেগুলো দিয়েছিল তারা, সেইগুলো এখন মোটামুটি সায়েন্টিফিক্যালি প্রুভেন হয়ে গেছে। কিছু কিছু জিনিস তারা ভুল বলেছিল, সেইগুলো মডিফাইও করা হয়েছে, আমরা জানবো। এখানে অরোজেনেসিস শব্দটা সম্পর্কে পরিচয় হয়ে নাও। অরিজেনেসিস বলতে কি বোঝায়? এ টার্ম দ্যাট কেম ইন মিড অ্যান্ড লেটার 19th century রেফার টু দ্য প্রসেস অফ মাউন্টেন বিল্ডিং। পর্বত সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কি? অরোজেনেসিস। আর অরোজেনি বলতে বোঝায় যে রেফার্স টু অ্যান এপিসোড অফ টেকটনিক অ্যাক্টিভিটি অ্যান্ড মাউন্টেন বিল্ডিং। একটা এপিসোডকে, অর্থাৎ যখন একটা পর্বত সৃষ্টির প্রক্রিয়া চলে, যে সময় পর্যন্ত, যে টাইম গ্যাপ, সেইটাকে বলা হয় কি? এপিসোড। যে টাইম ধরে একটা পর্বত তৈরি হলো, টোটাল টাইম ধরে একটা পর্বত তৈরি হচ্ছে, সেটাকেই বলা হয় কি? অরোজেনি। ঠিক আছে, একটা অরোজেনেসিস পর্বত সৃষ্টির প্রক্রিয়া, প্রসেস অফ মাউন্টেন বিল্ডিং। আর অরোজেনি হলো টাইম বোঝায়, যেখানে এক এপিসোড বোঝায়, যার সাধারণভাবে বলতে পারি টাইম, যে সময় ধরে একটা পর্বত তৈরি হলো। এরপরে আছে আমাদের ভিউজ অন অরোজেনেসিস। ভিউজ অন অরোজেনেসিস মানে বলতে বোঝাচ্ছে যে পর্বত সৃষ্টির প্রক্রিয়া, পর্বত সৃষ্টির প্রক্রিয়া বা কি করে আমাদের পর্বতগুলো তৈরি হলো। ঠিক আছে, পর্বত সৃষ্টির প্রক্রিয়া বা কি করে আমাদের পর্বতগুলো তৈরি হলো, সেই সংক্রান্ত যে ভিউজগুলো আছে, মতবাদগুলো আছে, সেইগুলো আমরা জানবো। একটা মতবাদকে আমরা ভাগ করেছি কি? প্রি সায়েন্টিফিক, অর্থাৎ যখন সায়েন্স তৈরি হয়নি, তেমন ডেভেলপমেন্ট হয়নি, তখন কি ধরনের ভাবনা চিন্তা ছিল? মডার্ন সায়েন্স নট ডেভেলপ। কন্ট্রাস্টনিস হাইপোথিসিস বাই আরিশান 19th century। কন্ট্রাস্টনিস হাইপোথিসিস বলতে বোঝায় কি? যে পৃথিবী, আমরা জানি যে যখন সৃষ্টি হয়েছিল তখন প্রচণ্ড গরম ছিল, সেই গরম ধীরে ধীরে ঠান্ডা হয়, আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ওপরে রিঙ্কেল আসে। রিঙ্কেল মানে কি? কোনো জিনিস যদি গরম থেকে ঠান্ডা হয় তখন কি হয়? এইরকম সংকুচিত হয়ে যায়, পৃথিবীর ওপরের অংশটা নাকি সেই রকমভাবে সংকুচিত হয়েই পর্বত তৈরি হয়েছে, সেটা অরিশান এরকম বলছে। ঠিক আছে, যে পৃথিবী গরম ছিল, সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, এই ঠান্ডা হতে হতে পৃথিবীর ওপরের যে আর্থ ক্রাস্ট আছে, সেটা কি হয়ে গেছে? সেটা হয়ে গেছে এরকম বেঁকে বেঁকে গেছে, যেটাকে বলা হয় কুলিং আর্থ অ্যান্ড রিঙ্কেলস। ঠিক আছে, পৃথিবী ঠান্ডা হয়েছে এবং এরকম হয়ে গেছে। বেশ, এরপরে এই তত্ত্বকে মোটামুটি সমর্থন করেছে কে? এক জেফ্রি, জলি, ড্যালি এটসেট্রা সে দিস প্লাস কোবার, হল অ্যান্ড ডানা। বোঝা গেছে? এরা কিছুটা হলেও সমর্থন করেছে। আর এই সমস্ত যে সায়েন্টিস্ট বা বিজ্ঞান বা পর্বত সৃষ্টির ব্যাখ্যা যারা করেছেন, এদেরকে বিজ্ঞানী মোটামুটি বলা যায় না অত সহজে, কারণ তেমন সায়েন্স ডেভেলপ করেনি। তারা একটা চিন্তা ভাবনা বা মতবাদ বা হাইপোথিসিস দিয়েছিল। ঠিক আছে, মডার্ন সায়েন্স নট ডেভেলপ, তারা যে তত্ত্বগুলো দিয়েছিল সেগুলোকে কি বলা হয়? হাইপোথিসিস। প্রমাণ করতে পারেনি ভালো করে। হাইপোথিসিস বলতে বোঝায় যে বিষয়গুলো প্রমাণিত হয়নি। তাই প্রি সায়েন্টিফিক ভিউ, অর্থাৎ বিজ্ঞান আসার আগে জেফ্রি, জলি, ড্যালি এটসেট্রা এই বিষয় সম্পর্কে বলেছেন, পর্বত সৃষ্টির বিষয় সম্পর্কে, প্লাস কোবার, হল অ্যান্ড ডানাও পর্বত সৃষ্টির কথাগুলো বলেছেন, কিভাবে তৈরি হয়েছে, কিন্তু সেইগুলো বর্তমানে আর গ্রহণযোগ্যতা নেই। আর পোস্ট সায়েন্টিফিক এরা হাইপোথিসিস অ্যান্ড থিওরির মধ্যে কি কি আছে? পরবর্তীকালে যখন সায়েন্স তৈরি হয় তখন কারা কারা তথ্য দিয়েছে মোটামুটি করে, তাদের তত্ত্বটা কিছুটা বৈজ্ঞানিক স্বীকৃতি পেয়েছে। এক টেলর এবং ওয়েগনার যে তত্ত্ব দিয়েছে, ঠিক আছে, আর্থার হোমস পরিচলন তত্ত্ব দিয়েছে, ওয়েগনার দিয়েছে মহাসঞ্চরণ তত্ত্ব। জিওসিনক্লাইন ভিউ, কোবার, হল অ্যান্ড ডানা কিছুটা সায়েন্স বা কিছুটা প্রমাণ দিতে পেরেছেন তারা, বা প্রমাণিত হয়েছে এখন, তারা ঠিকই বলেছিলেন। আর আছে বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ প্লেট টেকটনিক থিওরি, যেটা একজন ব্যক্তির নয়, এখানে অনেক বিশিষ্ট ভূতত্ত্ববিদরা এই পাঁচ সংস্থান তত্ত্বটাকে ডেভেলপ করেছে। বেশ, তারা কি ধরনের কথা বলেছেন পর্বত সৃষ্টির ক্ষেত্রে বা প্রি সায়েন্টিফিক এরিয়াতেই কেমন কথা বলেছে, সেইগুলো আমরা এক এক করে জানবো। প্রথমে আমরা জানি যে প্রি সায়েন্টিফিক এরা মানে বলতে চাইছে সেই সময় কোনো রকমের সায়েন্স তৈরি হয়নি। কন্ট্রাকশনিস্ট ভিউ ছিল, কন্ট্রাকশনিস্ট, তারা বলতো যে পৃথিবী শীতল হয়ে সংকুচিত হয়ে পর্বতগুলো তৈরি হয়েছে। তারা কি ঠিক আছে, এই তত্ত্বটা নট ভ্যালিড নাও, এখন তেমন গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, ডোন্ট এলাবোরেট টু মাচ অন দিস ভিউ। এখন এই তত্ত্বগুলো সম্পর্কে যে
ব্যাখ্যাগুলো করে গেছে সেইগুলো ভুল প্রমাণিত হয়ে গেছে এখন। ঠিক আছে, তারা যে তত্ত্বগুলো দিয়েছে সেই তত্ত্বগুলো মেনেই যদি চলি তবে স্তূপ পর্বত কি করে তৈরি হলো। ঠিক আছে, স্তূপ পর্বত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কি করেই বা গিরিখাতের সঙ্গে, তারপরে গিরিখাতের সঙ্গে উপত্যকা তৈরি হলো, পর্বতের দুই সাইডের অংশ। তাই এই জিনিসগুলো এখন বর্তমানে প্রমাণিত, তাই এগুলো প্রি সায়েন্টিফিক এরিয়াতে যে কন্ট্রাকশনিস্ট ভিউজ ছিল সেটাকে এখন আর গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, অরিশন কি বলেছে একবার দেখো। অরিশন বলছে যে আর্থস কুলিং অ্যান্ড কন্ট্রাকশনিস হ্যাজ লেড টু দ্য রিঙ্কেলস অন আর্থ সারফেস, অর্থাৎ পৃথিবী ঠান্ডা হয়েছে এবং শীতলীকরণ হয়েছে বলে পৃথিবীর ওপরের যে অংশটা সেটা ভাঁজপ্রাপ্ত হয়েছে। ভাঁজপ্রাপ্ত বলেনি, তিনি বলেছেন রিঙ্কেল এসেছে। রিঙ্কেল মানে কি, বক্রন এসছে। ঠিক আছে, দিয়ে তৈরি হয়েছে কি মাউন্টেন রেঞ্জ। প্রপোজড কনস্ট্রাকশনিস্ট ভিউ। ঠিক আছে, কনস্ট্রাকশনিস্ট ভিউ মানে বলতে চাইছি আমি যে পৃথিবী ঠান্ডা এবং ধীরে ধীরে সংকুচিত হওয়ার কারণে ঠান্ডার জন্য পর্বতগুলো তৈরি হয়েছে, তারা এই কথাই বিশ্বাস করত। এরপর আছে কনস্ট্রাকশনিস্ট ভিউ ওয়াজ হ্যারল্ড জেফ্রিও। জেফ্রি কি বলেছে, হ্যারল্ড জেফ্রি বলেছে যে থার্মাল হিস্ট্রি অফ আর্থ 1929 বইতে। ঠিক আছে, হ্যারল্ড জেফ্রি এই কথা বলেছে। তিনি কি বলেছেন হ্যারল্ড জেফ্রি, তিনি বলেছেন যে পৃথিবী এইরকম ছিল আগে, পৃথিবী এরকম ছিল। ঠিক আছে, যে কালো কালি দিয়ে আঁকলাম, পরবর্তীকালে পৃথিবী যখন ঠান্ডা হয়েছে তখন এরকম করে বাঁক নিয়েছে। বাঁকটা কেন নিল, কারণ পৃথিবী ঠান্ডা হয়েছে তাই দুই পাশ থেকে এরকম চাপ দিয়েছে, এই পাশ থেকে এরকম চাপ দিয়েছে মানে রিংকে মানে সংকুচিত হয়েছে, ঠান্ডা হলে তো সংকুচিত হয়, তাই এটা কি হয়ে গেছে, এটা বেন্ড হয়ে এটা ভঙ্গিল পর্বত তৈরি করেছে। এইরকম তার নাকি ভাবনা চিন্তা ছিল, অর্থাৎ এইরকম একটা ভূমিভাগ ছিল। ঠিক আছে, পরবর্তীকালে দুপাশ থেকে সংকুচিত হয়েছে বলে এটা এরকম করে বাঁক নিল। তার কারণ কি, এইখান থেকে চাপ চাপ দিচ্ছে মানে কি, যে শীতলীকরণ হচ্ছে। ঠিক আছে, প্লাস এইখানে নয়, কারণ পৃথিবীর তলদেশে এইখানে যে ম্যান্টেল আছে এটা ধরে না ভূত্বক, এটা 700 কিমি। এই 700 কিমির নিচে যে ভূত্বকের নিচে যে গুরুমণ্ডল আছে, গুরুমণ্ডলের ওপরের অংশে এরকম সংকুচিত হয়েছে, তাই নিচের দিকটাও সংকুচিত হয়েছে, তাই উপর দিকটাও এরকম বাঁক নিয়েছে। তাই এখানে আমি দিয়েছি দেখো যে এই জায়গাটা হলো 100 কিমি, হলো এইটা, এই জায়গাটা হলো 100 কিমি, এই জায়গাটা 100 কিমি, আর তার ঠিক নিচে এই জায়গাটা পর্যন্ত হলো 700 কিমি। তাই এখানে বলছে যে এই পার্টটুকু বেশি ঠান্ডা হয়েছে আগে, তাই ঠান্ডা হওয়ার জন্য সংকুচিত হয়েছে আর উপরে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে। অরিশন বলছে এরকম। কুলিং ভেরি ভেরি স্লো, নাইদার চেঞ্জ ইন টেম্পারেচার নট চেঞ্জ ইন ভলিউম। কোনটা, এই যে এই জায়গাটা তেমন, অর্থাৎ কেন্দ্রমণ্ডলটা পরিবর্তন হয়নি তাপের, কিন্তু এই 700 কিমি পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে তাপের হ্রাস বৃদ্ধি হয়েছে। সেই কারণে তিনি বলছেন কি, যে ওপরে এমন রিঙ্কেল এসছে। ঠিক আছে, 700 কিমির মধ্যে প্রচুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হয়েছে, সেই কারণে বলছে যে রিঙ্কেল এসছে। ঠিক আছে, এখানে কি বলছে যে আর্থ ইজ কুলিং, আর্থ ঠান্ডা হয়েছে ধীরে ধীরে। কুলিং ইজ নন হোমোজেনিয়াস, সব জায়গায় সমানভাবে ঠান্ডা হয়নি, সেই কারণে শ্রিঙ্কিং লেয়ার 100 থেকে 700 কিমি ইজ এক্সপিরিয়েন্সিং থিনিং অ্যান্ড স্ট্রেংথেনিং। ঠিক আছে, বোঝা গেছে। এই কুলিং অ্যান্ড কন্ট্রাক্টিং লেয়ার্স, কুলিং হয়েছে বলেই প্রডিউসেস কম্প্রেশন আউটার মোস্ট লেয়ার। তাই আমরা আজকে 5 সংস্থান তত্ত্ব তো জেনে গেছি, কিন্তু এই তত্ত্বগুলো দেখে কি মনে হচ্ছে, এখানে তাহলে বুঝতে পারলাম কি, যে নিচের অংশটা অতটা গরম অতটা ঠান্ডা হয়নি, কিন্তু ওপরের অংশটা ঠান্ডা হয়ে গেছে, তাই এর জন্য কি হয়েছে, কুলিং হয়েছে আর কন্ট্রাকশনিস্ট হয়েছে। কুলিং হয়েছে অ্যান্ড কন্ট্রাক্টিং লেয়ার্স প্রডিউসেস কম্প্রেশন আউটারমোস্ট লেয়ার। তাই এটা হলো কনস্ট্রাকশনিস্ট ভিউ, যেখানে বলেছে যে সব জায়গায় পৃথিবী সমানভাবে ঠান্ডা হয়নি, সেই কারণে এরকম রিঙ্কেল এসছে। 2 নম্বর হলো জলির মতবাদ। অরিশন হলো জলি কি বলেছে পর্বত উৎপত্তি সম্পর্কে,
যে রেডিও অ্যাক্টিভ থিওরি, আর্থ এক্সপ্যানশন হাইপোথিসিস, সেখানে কি বলছে, দ্য অরিজিনাল আর্থ ওয়াজ মাস স্মলার দ্যান প্রেজেন্ট আর্থ। তিনি বলছেন যে পৃথিবীতে আজকে যেটা বড় দেখছি পৃথিবী, সেটার থেকে অনেকটা ছোট ছিল পৃথিবী আগে। অরিজিনাল ডায়ামিটার 50% লেস দ্যান, অর্থাৎ আজকে যেটা দেখছি তার 50% ছিল of the present earth. The present radioactive material is earth interior, the repeated melting and growing in size of the earth. কি বলছে যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল যেগুলো আছে পৃথিবীর ভেতরে, সেইগুলো নিরন্তর গলেছে, ঠিক আছে, নিরন্তর তাপ বাড়িয়েছে, আর পৃথিবী গলেছে এবং বড় হয়েছে। দ্য এক্সপ্যানশন কজড দ্য ক্রাস্ট টু ব্রেক ইন্টু ব্লকস। এই যে পৃথিবী যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের জন্য গলেছে, ঠিক আছে, সেই কারণে পৃথিবী বড় হয়েছে। আর পৃথিবী বড় হয়ে কি করেছে, এক্সপ্যানশন হয়েছে মানে ফুলেছে, আর ক্রাস্ট অর্থাৎ ভূত্বক ভেঙে ছোট ছোট ব্লকে তৈরি হয়েছে। দিস ব্লকস মুভড, পৃথিবীর এই ব্লকসগুলো অর্থাৎ এই ভূত্বকের অংশগুলো চলাচল করেছে। কম্প্রেশনাল ফোর্স ক্রিয়েটেড হোল মাউন্টেন স্ট্রাকচার। এই যে এই জিনিসগুলো যে ব্লকে ভেঙে গিয়েছে, এর জন্য কি হয়েছে, একটা কম্প্রেশনাল ফোর্স তৈরি হয়েছে, যার জন্য ফোল মাউন্টেন তৈরি হয়েছে। অ্যালং উইথ আদার প্রসেস লাইক থ্রাস্টিং অ্যান্ড আপলিফটিং অফ ব্লক। থ্রাস্টিং অ্যান্ড আপলিফটিং মানে কি, যখন চ্যুতি বরাবর ওপরে উঠে যায়, ঠিক আছে, এই যে এটা একটা ভূখণ্ডের অংশ, এই পাশ থেকে যখন চাপ দেবে, এখান থেকে যখন চাপ দেবে, এই বরাবর ফাটল আসবে। এই মাঝখানের অংশটা যদি ওপরে উঠে যায়, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হয় চ্যুতি হয়েছে, ঠিক আছে, থ্রাস্টিং হয়েছে এবং আপলিফ্ট হয়েছে, এটাকে বলা হয়, এটা উপরে উঠে গেছে এইখান থেকে চাপ এসেছে বলে, এটাকে বলা হচ্ছে থ্রাস্টিং, ঠিক আছে। এইভাবেও হয় থ্রাস্টিং, এইরকম ভাবেও হয়। এটা কি হয়ে গেছে, উপরে উঠে গেছে। তিনি কি বলছেন যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের জন্য পৃথিবী গলেছে, ঠিক আছে, আর পৃথিবী গলে মেল্ট হওয়ার কারণে পৃথিবীর আয়তন বেড়েছে, আর আয়তন বাড়ার জন্য কম্প্রেশন ফোর্স তৈরি হয়েছে, যার ফলে মাউন্টেন স্ট্রাকচার তৈরি করেছে, ঠিক আছে। এই ব্লকসগুলো মুভস করতো, নড়াচড়া করেছে, আর কিছু ব্লকস এরকম থ্রাস্টিং হয়ে ওপরে উঠে গেছে। এটাকে বলছে জলি। এখানে মনে রাখবে রেডিও অ্যাক্টিভ থিওরি, তার তত্ত্বটা হলো রেডিও অ্যাক্টিভ থিওরি, ঠিক আছে। 1925 থেকে 26 সালে দিয়েছিল, সেই সময় সায়েন্স তত তৈরি হয়নি। এরপর আছে ড্যালি। ড্যালি কি বলেছে, স্লাইডিং কন্টিনেন্ট হাইপোথিসিস তত্ত্ব তিনি দিয়েছেন। তিনি কি বলেছেন যে এই তত্ত্বটা, তিনি কি বলেছেন যে পৃথিবীর মহাদেশগুলোর বিচরণ সম্পর্কে কথা বলেন, ঠিক আছে। আমি পড়ি, তারপর বলছি। ড্যালি বলেছেন সমগ্র পৃথিবী স্থলভাগ ও জলভাগে বিভক্ত ছিল একটাই, ঠিক আছে। পৃথিবীর স্থলভাগগুলো ছিল কোন দিকে, মেরু অঞ্চলে এবং নিরক্ষীয় অঞ্চলে, আর অন্যদিকে জলভাগ হিসাবে ছিল প্রশান্ত মহাসাগর এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলের সংকীর্ণ দীর্ঘ উপত্যকা রূপে বিরাজমান। এইগুলো কি ছিল, প্রশান্ত মহাসাগর, মধ্য অক্ষাংশীয় অঞ্চলের সংকীর্ণ দীর্ঘ উপত্যকা রূপে বিরাজমান ছিল। কিন্তু পরবর্তীকালে এই মহাদেশগুলো সঞ্চরণের জন্য এই পর্বতগুলো নাকি তৈরি হয়েছে। এখানে কি বলছে, যে আর্লি 19th century saw the existing views on mountain building being challenged by more empirical evidence মানে কি, সরাসরি প্রত্যক্ষ করার পরে এই প্রমাণগুলো পেয়েছে, অ্যান্ড সায়েন্টিফিক ভিউজগুলো চলেছে, সেই কারণে আগের যে তত্ত্বগুলো ছিল সেগুলো অনেকটা ভুল প্রমাণিত হচ্ছে। দ্য আর্লিয়েস্ট ইন দিস ভিউ অফ টেলর অ্যান্ড ওয়েগনার, who tried to challenge the existing idea of permanence of landforms and proposed mountain building as a process that was an outcome of movement of continental masses. এখানে তারা কি বলছে, ড্যালি
সঙ্গে ওয়েগনার এবং টেলরও বলছে যে পৃথিবীর মহাদেশগুলো সঞ্চরণের জন্য নাকি এই পর্বতগুলো তৈরি হয়েছে। আর তারা এটাও বলেছে যে শিয়াল কাট করছে সীমাকে এরকম বলেছে। দো দিস ভিউজ আর নট কমপ্লিটলি কারেক্ট বাট দে ডিড পয়েন্ট দ্য রাইট ডাইরেকশন। তবে তারা এই কি বললো যে ডেলি স্লাইডিং কন্টিনেন্ট হাইপোথিসিস, সেখানেও তিনি কি বলছেন যে মহাদেশগুলো কি হয়েছে, মহাদেশগুলো বিচরণের জন্য এই মহাদেশগুলোর বিচরণের জন্য এই কি হয়েছে যে পর্বত তৈরি হয়েছে। আর ডেলি মনে রাখবে প্রথম জিওসিনক্লাইন শব্দটা প্রথম ব্যবহার করেছিল, সরি ডেলি নয়, এখানে ডেলি নয়, হল এবং ডানা প্রথম এই জিওসিনক্লাইন শব্দটা ব্যবহার করেছিল। তিনি স্লাইডিং কন্টিনেন্টের কথা বলেছেন যে মহাদেশ স্থলভাগের ক্ষয়জাত পদার্থ এই মহীখাতে সঞ্চিত হতে হতে নাকি এই পর্বতগুলো তৈরি হয়েছে। এইটা শুধু মনে রাখবে স্লাইডিং হাইপোথিসিস, যেখানে মহাদেশগুলো বিচরণ প্লাস মহীখাতে পলিবালি জমে সেইগুলো নাকি পরবর্তীকালে উঁচু হয়ে অবস্থান করেছে। ঠিক আছে, মহাদেশগুলো সঞ্চরণ হয়েছে আর পলিবালি উঁচু হয়ে অবস্থান করেছে। বোঝা গিয়েছে? ড্যালি অনেকটা কোবারের মতোই। এরপরে কোবারটা আমি বলবো, কোবারটা বললে ড্যালির মতোই পাবে। ঠিক আছে, স্লাইডিং কন্টিনেন্ট হাইপোথিসিস। দেখো এইগুলো এখন বর্তমানে ভুল প্রমাণিত হয়েছে, তাই এইগুলো ডিটেল পড়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, বেশ। তারপর কি বলছে, সিন্স দ্য জিওলজিক্যাল অ্যাডভান্স হ্যাভ হেল্পড as understand the complex process of formation folding of mountains in present geological usage, the term orogeny is not just about mountain building process, rather it has been widely interpreted as a geological process by which structure within fold mountain belts are formed. এইখানে আমরা পড়লাম কি যে অরোজিনি, এই যে এইখানে এই যে ভিউগুলো ছিল ওয়েগনার এবং টেলরের, এই ভিউটাও চ্যালেঞ্জ হয়ে গেল। আর পরবর্তীকালে এইটাও এলো কি যে মহাদেশগুলো যে তৈরি হয়েছে সেইটা অরোজিনিতে হয়েছে, অরোজিনি বলা হচ্ছে। আর এটা শুধু একটা মাউন্টেন বিল্ডিং প্রসেস নয়, এটা একটা কি ওয়াইডলি ইন্টারপ্রিটেড অ্যাজ জিওলজিক্যাল প্রসেস বাই হুইচ স্ট্রাকচার উইদিন ফোল্ড মাউন্টেন বেল্টস আর ফর্মড। অর্থাৎ ফোল্ড মাউন্টেন অর্থাৎ ভঙ্গিল পর্বতের যে গঠন সেইটা কি করে তৈরি হলো সেইগুলোও ব্যাখ্যা করে। হুইচ ইনক্লুড থ্রাস্টিং, ফোল্ডিং, ফল্টিং ইন দ্য আউটার লিথোস্ফিয়ার। থ্রাস্টিং, ফোল্ডিং, ফল্টিং, যার জন্য কি হচ্ছে, থ্রাস্টিং হচ্ছে, ফোল্ডিং হচ্ছে, ফল্টিং হচ্ছে। ঠিক আছে, থ্রাস্টিং আগে দেখালাম, আউটার লিথোস্ফিয়ার লেয়ার অ্যান্ড দ্য প্লাস্টিক ফোল্ডিং অ্যাস্থেনোস্ফিয়ার মেটামরফিজম অ্যান্ড প্লুটোনিজম ইন দ্য ইনার অ্যান্ড ডিপার লেয়ার্স। ঠিক আছে, তার মধ্যে কি আছে, এই অরোজিনির মধ্যে কি কি ইনক্লুড আছে বললাম। তাহলে অরোজিনির মধ্যে থ্রাস্টিং ইনক্লুড আছে, ফোল্ডিং আছে, ফল্টিং আছে, আউটার লিনিয়ার লিথোস্ফিয়ার আছে, লেয়ার আছে, আউটার লিনিয়ার লিথোস্ফিয়ারিক লেয়ার, প্লাস্টিক ফোল্ডিং অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারের, অ্যান্ড মেটামরফিজম অ্যান্ড প্লুটোনিজম ইন দ্য ইনার অ্যান্ড ডিপার লেয়ার্স। অর্থাৎ সমস্ত কিছু এই অরোজিনি দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে। প্লুটোনিজম আমরা জানি, প্লাস্টিক ফোল্ডিং, অ্যাস্থেনোস্ফিয়ার, এই জিনিসগুলো। ইন দ্য মডার্ন এরা টু ভিউজ আর এক্সপ্লেন মাউন্টেন বিল্ডিং। দুটো ভিউজ, একটা হলো জিওসিনক্লাইনার থিওরি, নট সায়েন্টিফিক থিওরি বাট সাম আইডিয়া স্টিল ইউজড। দেখো জিওসিনক্লাইন থিওরি যেটা আছে সেটা কিন্তু এখন বর্তমানে অতটা সায়েন্টিফিক নয়, কিন্তু তবু ব্যবহার হচ্ছে। ঠিক আছে, আর প্লেট টেকটনিক্স থিওরি builds on older idea of Taylor's Holmes and creates a comprehensive theoretical paradigm. অর্থাৎ এই প্লেট টেকটনিক থিওরি এখন ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আমরা জানি যে প্লেট টেকটনিকের ফলে কি করে পর্বত তৈরি হয়, সেটা আমি আর ব্যাখ্যা করব না। অল টাইপস অফ মাউন্টেন ক্যান বি এক্সপ্লেন, যত ধরনের মাউন্টেন আছে পৃথিবী সেটা এক্সপ্লেন করা যায় কি দিয়ে,
প্লেট বাউন্ডারি অ্যান্ড ইন্টারপ্লেট অ্যাক্টিভিটিস দ্বারা। একটা হলো ডাইভারজেন্স হলে এবং কনভার্জেন্স হলে এই পর্বতগুলো তৈরি হয় এই প্লেট টেকটনিক্স তত্ত্ব দ্বারা আমরা পাচ্ছি। জিওসিনক্লাইনাল থিওরি যেটা আছে সেটা সম্পর্কে আমরা দেখি কি বলছে। দেখো জিওসিনক্লাইনাল কনসেপ্ট কি বলছে সেটা আমরা এবার পড়ব। ঠিক আছে, প্রথমে জিওসিনক্লাইন সম্পর্কে জানবো। জিওসিনক্লাইন কি, জিওসিনক্লাইনের শ্রেণীবিভাগ জানবো। ঠিক আছে, তারপরে তত্ত্বতে যাব জিওসিনক্লাইন বলতে কি কি বোঝায়। বোঝা গেল? তবে এতক্ষণ যে কটা বললাম সেই কটা তোমাদের আরেকবার বলছি যে যে প্রি সায়েন্টিফিক ভিউগুলো অত ভালো করে মাথায় নেওয়ার দরকার নেই। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমাদের এখনই সায়েন্টিফিক্যালি সেইগুলো আনপ্রুভেন হয়ে গেছে, অর্থাৎ সায়েন্টিফিকভাবে প্লেট টেকটনিক্স তত্ত্ব আসার পরে সেই তত্ত্বগুলো, প্লেট টেকটনিক্স থিওরি আসার পরে সেই তত্ত্বগুলো ভুল প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আমরা পড়বো কি জিওসিনক্লাইনাল থিওরি। ঠিক আছে, জিওসিনক্লাইনাল থিওরি কনসেপ্টটা কি অ্যান্ড থিওরিটা কি। আমরা আগেই বললাম যে জিওসিনক্লাইন মানে বোঝায় যে একটা অগভীর সমুদ্র খাত, এরকম অগভীর সমুদ্র খাত যেমন আমাদের আজকে যেখানে হিমালয় পর্বত ছিল সেখানে কি ছিল, সেখানে ছিল একটা 33 খাত। সেই 33 খাতে এরকম 33 খাতে এরকম পলিবালি ভরাট হয়েছিল। সেইখানেই এই 33 খাতটাই পলিবালি ভাঁজ খেয়ে আজকের দিনে হিমালয় পর্বত তৈরি হয়েছে। তাই জিওসিনক্লাইন বলতে কি বোঝায়, কি বলছে, দ্য আইডিয়া অফ জিওসিনক্লাইন্স কেম ইন দ্য 19th century অ্যালং উইথ দ্য আইডিয়া অফ আইসোস্ট্যাসি। আইসোস্ট্যাসি যখন এসেছিল তখনই এই তত্ত্বটা এসেছিল, এই চিন্তাভাবনাটা। ইট ওয়াজ 1859 দ্যাট জেমস হল, মনে রাখবে জেমস হল প্রথম এই জিওসিনক্লাইন শব্দটা ব্যবহার করেছিল, লিডিং আমেরিকান জিওলজিস্ট, based on his studies of Appalachian mountains expounded the concept of geosyncline, অর্থাৎ অ্যাপালেসিয়ান পর্বত সম্পর্কে তিনি জানতে গিয়ে এই জিওসিনক্লাইন শব্দটা প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, অ্যাপালেসিয়ান মাউন্টেন মনে রাখবে, অ্যাপালেসিয়ান মাউন্টেন, বোঝা গেল? অ্যাপালেসিয়ান মাউন্টেন। বেশ, a geosyncline is a large trough basin in the earth crust that receives sediments for the millions of years, অর্থাৎ এইরকম একটা সমুদ্র, এই সমুদ্রে মিলিয়ন্স অফ ইয়ার ধরে লক্ষ লক্ষ বছর ধরে কি হয়, পলিবালি জমা হয়। এই পলিবালিগুলো কারা জমা করে? এই পলিবালিগুলো জমা করে নদী। এই নদীগুলো পলিবালি জমা করেই এটা যখন ভরাট করে তখন ধীরে ধীরে ভঙ্গিল পর্বত তৈরি হয়। তিনি তখন বলেছিলেন অ্যাজ পার টিয়ার্স কি বলেছে, জিওসিনক্লাইন কনসেপ্ট বোঝা গেল। জেমস হল কি বলেছে? ঠিক আছে, এবার স্টিয়ার্স কি বলছে, এ জিওসিনক্লাইন ইজ এ ন্যারো অ্যান্ড শ্যালো ডিপ্রেশন মানে গর্ত বা খালকে বোঝায়। ঠিক আছে, এটা সমুদ্র খাত। সো লেন্থ ইজ মাচ মোর দ্যান ওয়াইড, অনেকটা বড়, ওয়াইড অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে থাকে। অ্যান্ড উইথ ডিপ্রেশন অফ সেডিমেন্টস দে স্টার্ট সিঙ্কিং ডিপার টু সেডিমেন্ট লোড, অর্থাৎ এইখানে যখন সেডিমেন্ট জমা হয়, যখন এখানে প্রচুর সেডিমেন্ট জমা হয় তখন এই অংশটা কি হয়, এই নিচের দিকে চাপ দেয়, সেডিমেন্ট লোড যদি বাড়ে। তাই বলছে অ্যাজ ওয়েট of overlying sediment increase, this crustal depression will continue to sink further into Earth's mantle, অর্থাৎ এর নিচে যে আর্থ ম্যান্টেল আছে এই আর্থ ম্যান্টেলের দিকে এটা কি চায়, এটা ঢুকে যেতে চায়। ঠিক আছে, অনেকটা ঢুকে যেতে চায়। As per Hall and Dana, this sinking is a continuous process, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু আমরা প্রথমেই পড়ে নিয়েছি যে মাউন্টেন যে বিল্ডিং হয়েছে সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস নয়। Challenged by plate tectonics and modern geology, episodic not continuous। একটু আগে বললাম যে আমাদের পর্বত কন্টিনিউয়াস তৈরি হয়নি, একটা এপিসোডে তৈরি হয়েছে, কিন্তু এখানে হল অ্যান্ড ডানা কি বলছে যে এটা নাকি একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, বেশ, eventually the pressure and temperature is increasing due to heat
ফ্রম দ্য ম্যান্টেল উইল কজ মেটামরফিজম। এরপরে যখন আরও নিচের দিকে নামে তখন কি হয়, প্রচণ্ড তাপের জন্য এটা কি হয়, মেটামরফোজ হয়ে যায় অর্থাৎ রূপান্তরিত হয়ে যায়, যার ফলে ফোল্ডিং অ্যান্ড আপলিফটমেন্ট অফ মাউন্টেন্স এটা নাকি হচ্ছে, এরকম বলছে। ঠিক আছে, ইভেনচুয়ালি প্রেসার অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজিং ডিউ টু হিট ফ্রম দ্য ম্যান্টেল উইল কজ মেটামরফিজম, ফোল্ডিং অ্যান্ড আপলিফটমেন্ট অফ মাউন্টেন্স, এরকম বলছে স্টিয়ার্স এবং হল অ্যান্ড ডানা। ঠিক আছে, যে প্রচণ্ড গরমের জন্য মেটামরফোজ হচ্ছে, আর সেই গরম যখন বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, মেটামরফোজ হয়ে ফোল্ডিং অ্যান্ড ফল্টিং হচ্ছে, এটা মনে রাখবে। মেটামরফিজম জন্য ফোল্ডিং অ্যান্ড ফল্টিং হচ্ছে, এরকম তারা বলছে। এরপরে আমরা জানবো যে টাইপস অফ জিওসিনক্লাইনস, জিওসিনক্লাইনের ধরন। অ্যাজ পার সাচার্ট থ্রি টাইপস অফ জিওসিনক্লাইনস আর, একটা হলো মোনোজিওসিনক্লাইন। মোনোজিওসিনক্লাইন মানে কি, দিস আর এক্সেপশনালি লং অ্যান্ড ন্যারো, আন্ডারগো ওয়ান রাউন্ড অফ সেডিমেন্টেশন অ্যান্ড মাউন্টেন বিল্ডিং। যে সমস্ত জিওসিনক্লাইনে একবারই সেডিমেন্ট লোড হয়েছে এবং একবারই মাউন্টেন বিল্ডিং হয়েছে সেটা হলো মোনোজিওসিনক্লাইন। পলিজিওসিনক্লাইন মানে কি, লং অ্যান্ড ন্যারো আর ওয়াইডার, অনেকটা বড় একটু, এক্সপিরিয়েন্স মাল্টিপল রাউন্ডস অফ অরোজেনেসিস, অর্থাৎ অনেক কটা, মাল্টিপল অরোজেনেসিস মানে বলতে বোঝায় অনেক কটা কি হয়েছে, মাউন্টেন অর্থাৎ পর্বত সৃষ্টির প্রক্রিয়া চলেছে জিওসিনক্লাইনে। আর জিওসিনক্লাইন বলতে বোঝায় লং অ্যান্ড ন্যারো ডিপ্রেশন বিটুইন কন্টিনেন্টস, দুটো কন্টিনেন্টের মাঝে যে মাঝে যে অগভীর সমুদ্র থাকে সেটাকেই বলা হচ্ছে কি মেসোজিওসিনক্লাইন, মাচ বিগার দ্যান মনো অ্যান্ড পলিজিওসিনক্লাইন। ঠিক আছে, এই দুটো থেকে এই মেসোজিওসিনক্লাইন সব থেকে বেশি বড় এবং অনেকটা বিগার সাইজ। ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি তেথিস সি দে গো থ্রো সেভারাল ফেজেস অফ সাবসিডেন্স অ্যান্ড ফোল্ডিং। এই তেথিস সি একবার হয়নি, একবারে ভঙ্গিল পর্বত তৈরি হয়নি, অনেকবার সেডিমেন্টেশন হয়েছে আর ফল্টিংও অনেকবার হয়েছে। তবে বোঝা গেল যে পলিজিওসিনক্লাইন মেসোজিওসিনক্লাইন বলতে কি বোঝায়, মোনোজিওসিনক্লাইনে একবারই সেডিমেন্ট, একবারই মাউন্টেন বিল্ডিং। পলিজিওসিনক্লাইনে মাল্টিপল রাউন্ডস অফ অরোজেনেসিস হবে, আর মেসোজিওসিনক্লাইনে কি হবে, যে সব থেকে বড়, আর এখানে সেভারাল ফেজেস, অনেক কটা ফেজ আসবে সাবসিডেন্স অ্যান্ড ফোল্ডিংসের জন্য। সাবসিডেন্স মানে নিমজ্জিত এবং ফোল্ডিংস অর্থাৎ ভাঁজপ্রাপ্ত। বেশ, জিওসিনক্লাইন কাকে বলে বোঝা গেল। এরপরে আমরা জানবো জিওসিনক্লাইন থিওরি অফ মাউন্টেন বিল্ডিং। আমরা এই জিওসিনক্লাইন মাউন্টেন বিল্ডিং থিওরিটাই জানবো, আর বাকি যে প্লেট টেকটনিক থিওরির সাহায্যে মাউন্টেন তৈরি সেটা আমি আলোচনা করেছি, তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো। ঠিক আছে, এখানে জিওসিনক্লাইন থিওরি মাউন্টেন বিল্ডিংকে পাঁচটা ভাগে ভাগ করা হয়। একটা হলো জিওসিনক্লাইন স্টেজ, একটা হলো লিথোজেনেসিস স্টেজ, একটা হলো টেকটোজেনেসিস, একটা হলো অরোজেনেসিস, একটা হলো গিপ্টোজেনেসিস। জিওসিনক্লাইন স্টেজ মানে বলতে বোঝায় যখন একটা জিওসিনক্লাইন তৈরি হলো, ঠিক আছে, একটা অগভীর সমুদ্র তৈরি হলো। লিথোজেনেসিস বলতে বোঝায় যখন পলিবালি এসে নদী এবং অন্যান্য প্রাকৃতিক শক্তি ভরাট করছে। ঠিক আছে, আর টেকটোজেনেসিস মানে কি বোঝায়, হরাইজন্টাল ফোর্স। হরাইজন্টাল ফোর্স বলতে বোঝায় যখন একটা জিওসিনক্লাইনে, এইখানে আঁকা আছে, হরাইজন্টাল ফোর্স বলতে বোঝায় যখন জিওসিনক্লাইনে এইখানে প্রচুর পলিবালি ভরাট হয়, এখানে পলিবালি ভরাট হয়, তখন কি হয়, এই অংশটা নিচের অংশটা নিচের দিকে নামে, এই অংশটা নিচের দিকে নামে, যার ফলে এই দুই ভূখণ্ডের অংশটা পাশাপাশি দুপাশের ভূখণ্ড, যেটা ক্রেটোজেন বলা হয়, আমরা পড়বো একটু পরেই ক্র্যাটোজেন। ঠিক আছে, সেই ক্র্যাটোজেন ভূখণ্ডের অংশ দুটো কি হয়, হরাইজন্টালি মুভ করে কাছাকাছি আসে, তখন এই যে পলিমালিগুলো ছিল যেটা সঞ্চিত 33 মহিখাতের তলদেশে, সেইটাই এরকম ভাঁজ খেয়ে আমাদের কি তৈরি হয়, ভঙ্গিল পর্বত তৈরি হয়, এরকম বলা হয় জিওসিনক্লাইনাল থিওরিতে। ঠিক আছে, বোঝা গেল? বেশ, ধরে নাও এখানে একটা বিষয়টা আমি আরেকবার বলি, এখানে একটা চাদর ধরে চারজন দাঁড়িয়ে আছে।
এইখানে একজন দাঁড়িয়েছে, এইখানে একজন দাঁড়িয়ে আছে চাদরটা ধরে, এইখানে আরেকজন দাঁড়িয়ে আছে একটা বিছানার চাদরের মতো চাদর ধরে, এইখানে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এইখানে আরেকজন দাঁড়িয়ে আছে। যদি ওপর থেকে কোনো কিছু ফেলা হয়, উপর থেকে ফেলা হয়, তখন কি হবে, এইখানে সেই জিনিসটা পড়বে, সেই জিনিসটার চাপে এই চাদরের এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা কি হয়ে যাবে, এই দিকে চলে আসবে, ঠিক আছে। কারণ জায়গা তো সীমিত, যখন নিচের দিকে প্রেসার দেবে, এই যে এই অংশটা যখন নিচের দিকে প্রেসার দেবে, তখন চাদরের এই চারপাশের অংশটা কাছাকাছি চলে আসবে। এইভাবেই তারা এই জিওসিনক্লাইনের মতবাদের কথাটা ব্যাখ্যা করেছিল, যে নিচের দিকে যাচ্ছে আর তার কারণে চার দুপাশের ভূখণ্ড কাছাকাছি এসে এই জিনিসগুলো অর্থাৎ পলিবালিগুলো ভাঁজকে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে, ঠিক আছে। বেশ, এরপরে প্রত্যেকটা প্রসেস বললাম। টেকটোজেনেসিস মানে হরাইজন্টাল ফোর্স, যখন দুটো ক্র্যাটোজেন অর্থাৎ দুটো ভূখণ্ড, এই দুটো ক্র্যাটোজেন, হ্যাঁ, এইটা এটা ক্র্যাটোজেন একটা, এটা একটা ক্র্যাটোজেন। ক্র্যাটোজেন মানে কি আমি বলছি। এই ক্র্যাটোজেন যখন কাছাকাছি আসবে তাকেই বলা হয় কি, টেকটোজেনেসিস। অরোজেনেসিস মানে কি বলতে বোঝায়, যখন ভঙ্গিল পর্বত তৈরি হলো, এই ভাঁজ প্রাপ্ত হলো দুটো ক্র্যাটোজেন কাছাকাছি এসে, তখন তাকে বলা হয় অরোজেনেসিস। আর ভঙ্গিল পর্বত তৈরি হওয়ার পরে যখন ক্ষয়প্রাপ্ত হতে শুরু করবে, তখন সেটাকে বলা হয় কি, গ্লিপ্টোজেনেসিস, ঠিক আছে। বোঝা গেছে গ্লিপ্টোজেনেসিস। গ্লিপ্টোজেনেসিস বলতে বোঝায় যে উপরের অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এখানে দেখো একটা ব্যাথোলিথ, একটা ইন্ট্রুশন ছিল ব্যাথোলিথের। ব্যাথোলিথ মানে আমরা জানি ভঙ্গিল অগ্নুৎপাতের ফলে যখন ম্যাগমা ভেতরেই ভূপৃষ্ঠের ভেতরেই জমা হয়, এটা যখন উপরের অংশটা, এই যে উপরের অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে, আর এই যে এই অংশটা কি হয়েছে, ভেতরের ব্যাথোলিথের অংশটা বাইরে বেরিয়েছে, এটাকেই বলা হচ্ছে কি, গ্লিপ্টোজেনেসিস। ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের অংশ বেরিয়ে যাওয়া বা উপরের অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া, ঠিক আছে, উপরের অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া। এই যে উপরের অংশটা কি হয়ে গেল, এই যে এই অংশটা ছিল তো, এই অংশটা তো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তাই এটাকে বলা হয় কি, গ্লিপ্টোজেনেসিস। পর্বতের এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তাই এটাকে বলা হচ্ছে কি, গ্লিপ্টোজেনেসিস। অর্থাৎ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কখন, যখন পর্বত তৈরি হবে তারপরে, সেটা হলো গ্লিপ্টোজেনেসিস। এবার প্রত্যেকটা স্টেজ পরপর দেখব। কোবার এই মাউন্টেন বিল্ডিং তত্ত্ব অর্থাৎ জিওসিনক্লাইন তত্ত্ব যেটা ছিল, সেটা খুব ভালো রকম ভাবে ব্যাখ্যা করেছে, যেটা হল অ্যান্ড ডানা করতে পারেনি। কোবারের মাউন্টেন বিল্ডিং থিওরিতে কি বলেছে, যে এরও মোটামুটি কন্ট্রাকশন আইডিয়া, ঠিক আছে। কন্ট্রাকশন আইডিয়া মানে কি, যে কাছাকাছি ভূখণ্ড এসেছে। অলসো রিলেটেড টু জিওসিনক্লাইনাল আইডিয়া, জিওসিনক্লাইনাল আইডিয়ার সঙ্গেও এটা সম্পর্কিত। কোবার জিওসিনক্লাইনাল থিওরি অফ মাউন্টেন বিল্ডিংও বলা হয় এটাকে। কোবার মিডিয়ান মাস থিওরিও বলা হয়। মিডিয়ান মাস মানে দুটো ভূখণ্ড। আর কোবার্স টু ফোরল্যান্ড থিওরিও বলা হয় একে, ঠিক আছে। এই এতগুলো তত্ত্ব বলা হয় একে। এরপরে আমরা জানবো যে প্রেজেন্স অফ, তিনি কি বলছেন, প্রেজেন্স অফ কোল্ড রিজিড ল্যান্ড মাস সেপারেটেড বাই জিওসিনক্লাইন। তিনি বলেছেন কি, দুটো কোল্ড রিজিড শক্ত কঠিন ভূখণ্ড জিওসিনক্লাইন দ্বারা আলাদা ছিল। যেমন এখানে আমি আঁকছি, ঠিক আছে। তার যে বই ছিল দাই অর্থ অরোজেনি থেরিও, ঠিক আছে। অ্যাজ পার থিওরি তিনি কি বলছেন, রিজিড মাসেস ফোরল্যান্ডস, রিজিড মাসেসটাকে বলা হয় ফোরল্যান্ডসও বলা হয়। কি বলছে, স্কুইজড বাকেল অ্যান্ড ফোল্ড অফ সেডিমেন্ট দ্যাট লাই ইন ইন্টারভেনিং জিওসিনক্লাইন। এই যে একটু আগেই তোমাদের বললাম, এই যে ছবিটায়, যে এখানে চারজন চাদর ধরে দাঁড়িয়ে আছে, ওপর থেকে কিছু ফেললে, যখন ফেললে কি হবে, চাদরের চার সাইডটা একবারে এই বিন্দুতে চলে আসবে, এই বিন্দুতে চলে আসবে। তেমনি কোবার কি বলছে, এই যে এই কটাকে ক্র্যাটোজেন প্লাস মিডিয়ান মাস বা ফোরল্যান্ড বলছে, ঠিক আছে। বোঝা গেছে, ক্র্যাটোজেন, মিডিয়ান মাস বা ফোরল্যান্ড বলছে। এই জিনিস, এই দুটো কি হচ্ছে, যখন এইখানে পলিবালি জমা হচ্ছে এই জায়গাতে, এইখানে যখন পলিবালি জমা হচ্ছে, তখন এর চাপে নিচের অংশটা ঢুকে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আর এইটা কি হচ্ছে, এটা কাছাকাছি আসছে। কোবার এইটাই বলতে চাইছে।
ঠিক আছে, তখন এইখানকার পলিবালিগুলো ভাঁজকে উপরে উঠছে, এটাই বলছে। এটাকে বলা হচ্ছে কি অরোজেনেসিস পর্যায়। যখন পলিবালি ভাঁজকে উপরে উঠছে তখন তাকে বলা হয় অরোজেনেসিস পর্যায়। ঠিক আছে, তাই বলছে কি অ্যাজ পার থিওরি রিজিড মাসেস অর ফোরল্যান্ডস, এই যে এটা রিজিড মাসেস, এটা রিজিড মাসেস, এটা এটা রিজিড মাসেস, আর এটাকে ক্র্যাটোজেনও বলা হয়। মনে রাখবে রিজিড মাসেস আর ক্র্যাটোজেন কি, মহীখাতের দুপাশের অংশকে বলা হয় রিজিড মাসেস অর ক্র্যাটোজেন। ঠিক আছে, কি বলছে স্কুইজড বাকেল ফোল্ড, স্কুইজড মানে চেপে যাওয়া, বাকেল মানে উঁচু হয়ে যাওয়া এরকম, আর সেডিমেন্ট দ্যাট লাই ইন দ্য ইন্টারভেনিং জিওসিনক্লাইনস। এখানে দেখো আমি ছবিটা আরেকটু ক্লিয়ার করে আঁকি, যে এটা একটা, এই যে এটা একটা, ছবিটা আঁকি তবে বুঝতে পারবে। এটা হলো জিওসিনক্লাইন। ঠিক আছে, এইখানে স্তরে স্তরে কি হচ্ছে, এখানে একটা স্তরে পলি জমলো, এটা একটা স্তরে পলি জমলো, ঠিক আছে, এটা আর একটা স্তরে পলি জমলো, আর ঠিক তার উপরে আছে কি, এর ঠিক উপরে আছে ওয়াটার, এটা হলো ওয়াটার। ঠিক আছে, এবার এইখানে পলিবালি জমেছে বলে এই যে এই অংশটা হলো কি, এটা হলো রিজিড মাসেস, যেখানে আমি তীরটা বসিয়েছি রিজিড মাসকেই ক্যাট্রোজেন বলা হচ্ছে। এবার এই পলিবালি যখন জমলো তখন এই পলিবালির চাপে এর নিচের অংশটা বসে যাবে, আরো নিচের দিকে যাবে, যেহেতু জায়গা সীমিত তাই এই জায়গাটা থেকে এই অংশটা কি হবে, কাছাকাছি আসবে। কাছাকাছি আসলেই এই সেডিমেন্টগুলো যেগুলো জমেছে এখানে, যে সেডিমেন্টগুলো, এই সেডিমেন্টগুলো কি হয়ে যাবে, সেডিমেন্টগুলো ভাঁজ খেয়ে যাবে, ভাঁজ খেয়ে এই যে এরকম তৈরি করবে। ঠিক আছে, ভাঁজ খেয়ে এরকম তৈরি করবে। এই যে ল্যান্ড কম্প্রেশন হচ্ছে, ল্যান্ড কম্প্রেশন অর্থাৎ দুপাশের ভূখণ্ডটা চাপ দিচ্ছে এরকম, আর এইখানের এই যে এই অংশটা, এই যে সেডিমেন্টগুলো এরকম করে ভাঁজ খাচ্ছে, আর উপরের অংশটা আরো বেশি করে ভাঁজ খেয়ে এরকম তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে এই অংশটা এরকম করে পর্বত তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। বোঝা গেল। আর এইখানে দেখো যে এই যে অংশটা ফোল্ড হলো, যে অংশটা ফোল্ড হলো, ফোল্ড মানে বলতে চাইছি যে ভাঁজ খেলো, এটাকে বলা হয় র্যান্ড ক্যাটেন। এটাকে কি বলা হয়, র্যান্ড কেটেন, র্যান্ড কেটেন। আর কোন যে জায়গাটা ভাঁজ খেলো না, এটা হলো র্যান্ড ক্যাটেন, এটা র্যান্ড ক্যাটেন, এটা র্যান্ড ক্যাটেন, ভাঁজ খেয়েছে বলে বলছে র্যান্ড ক্যাটেন। আর যে অংশটা ভাঁজ খেলো না সেটাকে বলা হয় মিডিয়ান মাস। মনে রাখবে, যে অংশটা ভাঁজ খেলো না সেটাকে বলা হয় মিডিয়ান মাস। যেমন আমাদের টাইবেটিয়ান প্লেটু, টাইবেটিয়ান প্লেটু মানে তিব্বতের মালভূমি, সেটা কিন্তু ভাঁজ খায়নি, শুধুমাত্র উপরে উঠে গেছে, তাই সেটা হয়ে যাবে কি মিডিয়ান মাস। ঠিক আছে, আর কম্প্রেশন হলো বলেই পলিবালি ভাঁজ খেয়ে গেল। বোঝা গেছে, যদি অল্প সেডিমেন্ট থাকে তবে সিঙ্গেল ভাঁজ হবে। ঠিক আছে, বেশ। এরপরে স্টেজেস অফ কোভার্ট জিওসিনক্লাইন থিওরি। তবে এটা বোঝা গেছে র্যান্ড ক্যাটেন কি, র্যান্ড ক্যাটেন হলো যে অংশটা ভাঁজ খেলো, মিডিয়ান মাস বলতে বোঝায় যে অংশটা ভাঁজ খায়নি, ঠিক আছে, শুধু উঁচু হয়ে গেছে, সেটা হলো প্লেটুর মতো তৈরি হয়েছে, মাথা চ্যাপটা। এরপরে স্টেজেস অফ কোভার্ট জিওসিনক্লাইন থিওরি আমরা পড়বো। স্টেজেস অ্যাট দ্য প্রেজেন্ট লোকেশন অফ মাউন্টেন দেয়ার ইউজ টু বি মোবাইল জোনস। মোবাইল জোনস মানে বলতে চাইছে যে এটা কি জিওসিনক্লাইন, এটা স্থির নয়, এটা চলাচল করছে, ঠিক আছে, নড়াচড়া করছে। ইন দ্য পার্ট জিওসিনক্লাইন, মোবাইল জোনকে বলছে জিওসিনক্লাইন, তার কারণ এটা নড়াচড়া করছে। দে সাবসিডেন্স অ্যান্ড সিঙ্ক, দে আর সাবসিডেন্স অ্যান্ড সিঙ্ক মানে অর্থাৎ নিচের দিকে ঢুকছে বলে এটাকে বলছে কি মোবাইল জোন, জিওসিনক্লাইনকে। দিস জিওসিনক্লাইনস মোবাইল জোনস অ্যাকুমুলেটেড সেডিমেন্টস টু ক্রিয়েট অরোজেন। ঠিক আছে, দিস অরোজেন আর সারাউন্ডেড বাই রিজিড মাসেস কল্ড অ্যাজ ফোরল্যান্ড অ্যান্ড ক্র্যাটোজেন্স। এটা আমরা পড়লাম একটু আগে। ইন দিস পারমুটেশন মাউন্টেন্স বিল্ডিং হ্যাপেন্স ইন দ্য থ্রি ফেজেস, তিনটে ফেজে মাউন্টেন বিল্ডিং হচ্ছে। তাহলে অরোজেন পদ্ধতিতে কি হলো, যে আমরা আগে কিন্তু পড়ে এসছি অরোজেন মানে কি, আর একবার দেখিয়ে দিই অরোজেন মানে কি তোমাদের।
অরোজেন মানে বলতে বোঝায়, এই শব্দগুলো তোমাদের সঙ্গে পরিচয় আমি করেছি আগেই। অরোজেন্স এটা হলো কি, দেখো এখানে এখানে তোমাদের বলেছি অরোজেনেসিস হলো দ্য টার্ম দ্যাট কেম ইন মিড লেটার সেঞ্চুরি, রেফার্স টু প্রসেস অফ মাউন্টেন বিল্ডিং। ঠিক আছে, আর অরোজেনি রেফার্স টু দ্য এপিসোড অফ প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি অ্যান্ড মাউন্টেন বিল্ডিং। এটা হলো অরোজেনেসিস আর অরোজেনি। আর এখানে আমরা কি পেলাম, এখানে পেলাম অরোজেন। অরোজেন পর্যায়ে কি হচ্ছে, অরোজেন পর্যায়ে কি বলছে, কোথায় গেল, হ্যাঁ, দিস geosyncline mobile zones accumulate sediment to create orogen। ঠিক আছে, দিস অরোজেন্স আর সারাউন্ডেড বাই রিজিড মাসেস কল্ড অ্যাজ ফোরল্যান্ড অ্যান্ড ক্র্যাটোজেন্স। তাহলে অরোজেন কোনটা হবে, অরোজেন এখানে আমরা আলোচনা করলাম, এই যে এই জায়গাটা হলো অরোজেন। ঠিক আছে, এই ইয়েলো পার্টটা হলো অরোজেন, বোঝা গেছে, ইয়েলো পার্টটা হলো এবং ইয়েলো এবং লাল পার্টটা হলো অরোজেন, এখানে সেডিমেন্ট জমা করছে। বেশ, এরপরে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে, আর দুপাশে যে ভূখণ্ড থাকছে, এই দুপাশের ভূখণ্ড, এই যে এই অংশটা আর এই অংশটাকে বলা হয় রিজিড মাসেস আর ক্র্যাটোজেন হলো। এরপরে দেখো যে এরপরে তিনটে ফেজে এটা কার্যকর হবে। একটা হলো লিথোজেনেসিস, যেখানে পলিবালি জমা হবে। আন্ডার দ্য সেডিমেন্ট লোড জিওসিনক্লাইন সাবসাইডস, লেয়ার্স অফ সেডিমেন্ট ইন দ্য অরোজেন গেট লিথিফাইড, সেডিমেন্ট কনভার্ট সেডিমেন্টারি রক। ঠিক আছে, লিথোজেনেসিস পর্যায়ে নদী কি করবে, পলিবালি জমা করবে, আর পলিবালি জমা হয়ে সেটা কি হয়ে যাবে, পাললিক শিলা হয়ে যাবে। অরোজেনেসিস পর্যায়ে কি হবে, ডিউ টু দ্য সিঙ্কিং, অর্থাৎ এতটা পলির চাপে এটা কি হবে, এই অংশটা কি হবে, এই অংশটা, এই যে এই অংশটা, এই যে দেখাচ্ছি, এই যে পলিবালি জমা হচ্ছে অরোজেন পর্যায়ে, এটা একটা কি তৈরি করলো, একটা মহীখাত তৈরি করলো। ঠিক আছে, মহীখাত তৈরি হওয়ার পরে এইখানে পলিবালি জমা হবে, পলিবালি জমা হয়ে এই চারপাশ থেকে কি দেবে, তখন এরকম চাপ দেবে, যেটা তোমাদের একটু আগেই বোঝালাম। ঠিক আছে, জাস্ট এখানে লেখা আছে তাই। এবার অরোজেনেসিস পর্যায়ে কি হচ্ছে, এ হরাইজন্টাল কম্প্রেসিভ ফোর্স টেকেন বার্থ, এই যে এখানে দেখালাম যে হরাইজন্টাল কম্প্রেসিভ ফোর্স টেকেন প্লেস। বেশ, results in horizontal movement of foreland cratogens leading to mountain building। এই যে এই দুটো অংশ, ভূখণ্ডের অংশটা যখন কাছাকাছি এলো তখনই কি তৈরি করলো, মাউন্টেন তৈরি করলো। ঠিক আছে, কি বলছে, কোবার অ্যাট্রিবিউটেড দিস হরাইজন্টাল ফোর্স টু কুলিং দ্য আর্থ। কোবার কি করেছে, এই হরাইজন্টাল ফোর্স এসেছে, তার কারণ কি, হরাইজন্টাল ফোর্স টু কুলিং অফ দ্য আর্থ, পৃথিবী ঠান্ডা হয়েছে সেই কারণেও, আবার নিচের দিকে যাচ্ছে এর জন্য। কোবার অ্যাট্রিবিউটেড দিস হরাইজন্টাল ফোর্স টু কুলিং আর্থ। ঠিক আছে, রাখবে যে তিনিও কিন্তু এই পৃথিবী ঠান্ডা হয়েছে তার জন্য, আরো এই পৃথিবীর দুই অংশটা কাছাকাছি এসছে, সেই তার জন্য তৈরি হয়েছে। তিনি বলছেন কোবার অ্যাট্রিবিউটেড দিস হরাইজন্টাল ফোর্স টু কুলিং অফ দ্য আর্থ। ঠিক আছে, যার জন্য মাউন্টেন তৈরি হলো। এরপরে আছে গ্লিপ্টোজেনেসিস। গ্লিপ্টোজেনেসিস কি, ফাইনাল স্টেজ ইন হুইচ ডেনুটেশনাল প্রসেস রিডিউস আপলিফটেড মাউন্টেন টু পেনিপ্লেন স্টেজ। পেনিপ্লেন স্টেজ মানে কি, এই যে এই অংশটা যেটা উঁচু নিচু হয়েছিল সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে আবার সমপ্রায় ভূমিতে পরিণত হবে ধীরে ধীরে, এটাকে বলা হয় কি, গ্লিপ্টোজেনেসিস স্টেজ। সবার শেষে কোনটা হলো, গ্লিপ্টোজেনেসিস। মধ্যম ভাগে হলো অরোজেনেসিস, আর লিথোজেনেসিস হলো সবার প্রথমে। ঠিক আছে, ক্র্যাটোজেন কাকে বলা হয়, এই যে তোমাদের বললাম যে দুপাশের ভূখণ্ডটাকে বলা হয় ক্র্যাটোজেন, মাঝের যে অংশটা সেটাকে বলা হয় মিডিয়ান মাস, যেটাকে জুইসিঙ্গে ব্রিজ বা আনফোল্ডেড অংশ যেটা হলো প্লেটু, আর যেটা ভাঁজ হলো মাউন্টেন রেস তৈরি হলো সেটাকে বলা হয় র্যান্ড কেটেন। তবে দেখতে পেলে যে পৃথিবী পর্বত সৃষ্টির তত্ত্ব কি কি ছিল আগে, কিন্তু এই তত্ত্বগুলো কোনটা কোনটা বিষয় ঠিক, এই জিওসিনক্লাইন কোবার যে ব্যাখ্যাটা দিয়েছে কিছুটা ঠিক। ঠিক আছে, জিওসিনক্লাইন শব্দটা ঠিক, বর্তমানে সেটা গ্রহণযোগ্য, কারণ এই জিওসিনক্লাইন শব্দটা ছিল, জিওসিনক্লাইন ছিল। ঠিক আছে, মাউন্টেন তৈরি হওয়ার আগের জিওসিনক্লাইন ছিল বা থাকে, এটা ধরা হচ্ছে। এখানে মিডিয়ান মাস তিনটে, মিডিয়ান মাস মনে রাখবে সি। মিডিয়ান মাস যদি দেখো
মেডিটেরিয়ান সি একটা মিডিয়ান মাসের মধ্যে পড়ছে, হাঙ্গেরিয়ান প্লেন একটা মিডিয়ান মাসের মধ্যে পড়ছে, আর টাইবেটিয়ান প্লেটু একটা মিডিয়ান মাসের মধ্যে পড়ছে। ঠিক আছে, যেটা ফোল্ডেড হয়নি, পৃথিবীতে যেটা ফোল্ডেড হয়নি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে মিডিয়ান মাস। এবার এই তত্ত্বের ক্রিটিসিজম বা সমালোচনা কি হবে? ক্র্যাটোজেনের যে হরাইজন্টাল মুভমেন্ট, দুটো মহাদেশীয় ভূখণ্ড যে কাছাকাছি এসেছে, তিনি বলছেন কি যে কন্ট্রাকশন অ্যান্ড কুলিং এর জন্য নাকি এসেছে, সে ফোর্স কন্ট্রাকশন আর কুলিং এর জন্য নাকি এসেছে, সেটা তত্ত্বটা কি ভুল। ঠিক আছে, ফোর্স ইজ ইনসাফিসিয়েন্ট টু ফর্ম মাইটি ফোল্ড মাউন্টেন, এত বড় মাউন্টেন তৈরি করার ক্ষেত্রে এই যে শক্তি, সেটা একদমই সম্ভব নয়। মুভমেন্ট অফ ক্র্যাটোজেন হ্যাজ বিন ডিবেটেবল, ক্র্যাটোজেন কেনই বা মুভমেন্ট করলো সেটা নিয়েও বিজ্ঞান মহলে একটা বিতর্ক আছে। ওয়ান ক্র্যাটো অ্যাট টাইম ভার্সেস বোথ ক্র্যাটনস মুভিং, এটা নিয়েও সমস্যা আছে, অর্থাৎ তত্ত্বগুলো ভুল, তার সমালোচনা দেখছো। এরপরে আছে কি মেনি ফোল্ড মাউন্টেন আনএক্সপ্লেন, আরও যে পৃথিবীর ফোল্ড মাউন্টেন আছে সেগুলো এক্সপ্লেন করা যায়নি, যেমন রকিজ, আন্দিজ, ক্র্যাটোজেন অন ওয়ান সাইড অনলি। ঠিক আছে, যে রকিজ আন্দিজ হ্যাভ ক্র্যাটোজেন, একটা সাইডে শুধুমাত্র ক্র্যাটোজেন আছে, অন্য সাইডে তো ক্র্যাটোজেন নেই, তাই বলছে এই পর্বতগুলোর ব্যাখ্যা দিতে পারেনি। পোল মাউন্টেন্স মে বি এক্সপ্লেন, পোল মাউন্টেন তবু করা যায়, কিন্তু হোয়াট অ্যাবাউট ব্লক মাউন্টেন্স, কি করে স্তূপ পর্বত তৈরি হলো? ভলকানিক চেঞ্জ, কি করে আগ্নেয় পর্বত একবারে চেন হিসাবে রয়ে আছে, কি করে তৈরি হলো সেইগুলো? কমপ্লেক্সিটি অফ মাউন্টেন রেঞ্জ, যে পর্বতগুলো তৈরি হয়েছে সেগুলোর এক একটা জটিলতা আছে যেটা সলভ করতে পারেনি, এত জটিলতা, ভাঁজের এত জটিলতা কি করে হলো? ফোল্ডস, ফলস, লিথোলজি, ভলক্যানোস ক্যান বি এক্সপ্লেন, এটা দিয়ে এইগুলো এক্সপ্লেন করা যায়নি। আর এক্সিসিভ হাই অ্যামাউন্ট অফ সেডিমেন্ট সোর্সেস, কোথা থেকেই বা এলো, এত সেডিমেন্ট সোর্স কোথা থেকে এলো, তারও ব্যাখ্যা দিতে পারেনি। তবে বুঝতে পারলে পৃথিবীর যে পর্বত সৃষ্টির ব্যাখ্যা কিছুটা হলেও বোঝাতে পেরেছি। ক্লাসটা অনেকটা বড় হয়ে গেল, তোমাদের জন্য অসুবিধা হতে পারে, কিন্তু যদি ক্লাসটা 2x স্পিডে অর্থাৎ 2 গুণ স্পিডে করে দেখো, তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে এবং আমার কথাগুলো ভালো করে শুনতে পারবে দ্রুততার সঙ্গে। ঠিক আছে, আর এখানে আমরা পড়ে নিলাম যে ভঙ্গিল পর্বত তৈরির কোবারের মতবাদের সঙ্গে জিওসেনক্লাইন মতবাদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ কথা। এরপরে আমরা দেখব যে যে আমরা তো জেনেই নিয়েছি কি করে 5 সংস্থান তত্ত্বের সাপেক্ষে ভঙ্গিল পর্বত তৈরি হয়। তোমরা যারা আমার ভিডিও দেখোনি 5 সংস্থানের ক্লাসটা, সেটা একবার দেখে নিও। ঠিক আছে, এখানে আমি জাস্ট একবার তোমাদের বলে দেব যে পৃথিবীর কোথায় কোথায় এইভাবে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে। দেখো, এটা হলো ইউরেশিয়ান কন্টিনেন্টাল ফোল্ড মাউন্টেন বেল্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আল্পস মাউন্টেন, এই আল্পস মাউন্টেন কি জন্য তৈরি হচ্ছে? এখান থেকে এই যে গন্ডোয়াল্যান্ডের অংশটা আর আঙ্গারল্যান্ডের অংশটা যখন কাছাকাছি এসেছিল, তখন এখানে আল্পস মাউন্টেন তৈরি হয়েছে। আর এখন একটা মহীখাত হিসাবে, এখন একটা মহীখাত হিসাবে এই ভূমধ্যসাগর এখনো রয়ে গেছে, মহীখাতের অংশটা। ঠিক আছে, মহীখাতের অংশটা এখনো রয়ে গেছে। আর এখানে ককেসাস, হিন্দুকুশ, হিমালয়, জাগ্রস, এই যে পর্বত তৈরি হয়েছে, ঠিক আছে, আরাকানিয়মা পর্বত তৈরি হয়েছে, এই পর্বতগুলো তৈরির পেছনে 5 সংস্থান তত্ত্ব দ্বারাই আমরা ভালো করে ব্যাখ্যা করতে পারছি। ঠিক আছে, এই ইউরেশিয়ান প্লেট আর হিমালয়ান প্লেট একসঙ্গে ধাক্কা লেগে এরকম মাউন্টেন রেঞ্জ তৈরি করেছে। যেটা মাউন্টেন রেঞ্জ তৈরি করতে পারেনি সেটা একটা প্লেটু বা মালভূমি তৈরি করছে, যেটা হলো তিব্বতের প্লেটু। ঠিক আছে, তবে মনে রাখবে যে 33C স্কুইজ আউট হয়েই আমাদের এই পর্বতগুলো তৈরি করেছে, অর্থাৎ মহীখাত যেটা আমরা পড়লাম একটু আগে, সেই মহীখাতে পলিবালি ভাঁজ খেয়েছে কি কারণে? পাতের চলনের জন্য। মনে রাখবে পাতের চলন, আমরা জানি সবাই পাতের চলন 5 সংস্থান তত্ত্ব আমরা আগে পড়ে এসেছি, সেই পাতের চলনের জন্য এই পর্বতগুলো তৈরি হয়েছে। সেই পর্বতগুলোর তৈরি হওয়ার পরেও মহীখাতের অংশটা রয়ে গেছে, সেটা কি হিসাবে রয়ে গেছে? এই ভূমধ্যসাগর হিসাবে মহীখাতের অংশ রয়ে গেছে, অর্থাৎ ভূমধ্যসাগর একটা 33সিরই অংশ। ঠিক আছে, এটাও একটা মহীখাতেরই অংশ, সেটা সামনের অংশ ভাঁজকে আল্পস পর্বত তৈরি হয়েছে। এই যে আল্পস পর্বত তৈরি হয়েছে, সে সামনের অংশ। ককেসাস, হিন্দুকুশ পর্বত তৈরি হয়েছে, হিন্দুকুশ, জাগ্রস, হিমালয় পর্বত,
এগুলো তৈরি হয়েছে, আরাকানোয়ামা তৈরি হয়েছে, এগুলো সবকটাই পাঁচ সংস্থান তত্ত্বের সাপেক্ষেই আমরা ব্যাখ্যা করতে পারছি। আর পৃথিবীর যে স্তূপ পর্বত তৈরি হয় কি করে বা ভঙ্গিল পর্বত তৈরি হয় কি করে, এর আগের ক্লাসে আমরা অগ্নুৎপাত সম্পর্কে যে ক্লাস করেছি সেখানে আলোচনা করেছি। তাই পাঁচ সংস্থান তত্ত্বের সাপেক্ষে ভঙ্গিল পর্বত তৈরি, অগ্নুৎপাতের ফলে পর্বত তৈরি, ঠিক আছে, অগ্নুৎপাতের পরে অগ্নুৎপাতের ফলে ভঙ্গিল পর্বত তৈরি, তারপর পাঁচ সংস্থান তত্ত্বের সাপেক্ষে ভঙ্গিল পর্বত তৈরি, তারপরে স্তূপ পর্বত তৈরি, এগুলো আমরা এর আগে ব্যাখ্যা করেছি। তাই আগের ক্লাসগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমি ক্লাসটা বাড়াচ্ছি না, এখানে আলোচনা আজকের জন্য স্টপ করছি। আশা করি আজকে রাতে আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করাবো, ঠিক আছে। প্রথম যে ভাগটা আছে স্কেল নিয়ে, সেই প্র্যাকটিক্যাল ক্লাস আজকে রাত থেকে শুরু করব। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ক্লাসগুলো পাওয়ার জন্য। আমি তোমাদের বলেছি সিলেবাস অনুযায়ী মোটামুটি যতটা সম্ভব কভার করার চেষ্টা করব, হাতে অনেক সময় কম, ঠিক আছে। আজকে মাউন্টেন বিল্ডিং অর্থাৎ পৃথিবীতে পর্বত কী করে তৈরি হয়েছে সেই সংক্রান্ত আলোচনা হলো। হয়তো তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, ঠিক আছে। তোমরা কমেন্ট করলেই আমি অনুপ্রাণিত হব পরবর্তী ক্লাসগুলো আনার জন্য। বোঝা গেছে? বেশ, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ।